অদ্বৈত মলবর্মণের লেখা উপন্যাস তিতাস একটি নদীর নাম। উপন্যাসটি 4টি খণ্ডে বিভক্ত। প্রথমটি তিতাস একটি নদীর নাম প্রবাসখণ্ড, দ্বিতীয় নয়া বসত জন্ম মৃত্যু বিবাহ, তৃতীয় রামধনু রাঙা নাও, চতুর্থ দুরঙা প্রজাপতি ভাসমান। প্রথম খণ্ড তিতাস একটি নদীর নাম। তিতাস একটি নদীর নাম, তার কল জোড়া জল, বুক ভরা ঢেউ, প্রাণ ভরা উচ্ছ্বাস। স্বপ্নের ছন্দে সে বহিয়া যায়, ভোরের হাওয়ায় তার চন্দা ভাঙে, দিনের সূর্য তাকে তাতায়, রাতের চাঁদ ও তারা তাকে নিয়ে ঘুম পাড়িয়ে বসে, কিন্তু পারে না। মেঘনা পদ্মার বিরাট বিভীষিকা তার মধ্যে নাই। আবার রঙ মোরালের মরায় যদু পণ্ডিতের পাঠশালার পাশ দিয়ে বহিয়া যাওয়া শীর্ণ পল্লীতটিনীর চোরা কঙ্কালপনাও তার নাই। তিতাস মাঝারি নদী, দুষ্টু পল্লী বালক তাকে সাঁতরাইয়া পার হইতে পারে না। আবার ছোট নৌকায় ছোট বউ নিয়া মাঝি কোনোদিন ওপারে যাইতে ভয় পায় না। তিতাস শাহী মেজাজে চলে, তার সাপের মতো বক্রতা নাই, কৃপণের মতো কুটিলতা নাই। কৃষ্ণপক্ষের ভাটায় তার বুকের খানিকটা শুষিয়া নেয়, কিন্তু কাঙাল করে না। শুক্লপক্ষের জোয়ারের উদ্দীপনা তাকে ফোলায়, কিন্তু উদ্বেল করে না। কত নদীর তীরে একদা নীল ব্যাপারীদের কুঠিকেল্লা গড়িয়া উঠিয়াছিল, তাদের ধ্বংসাবশেষ এখনো খুঁজিয়া পাওয়া যায় না। কত নদীর তীরে মোগল পাঠানের তাঁবু পড়িয়াছে, মগধের ছিপনৌকা রক্ত লড়াইয়ে মাতিয়াছে। উহাদের তীরে তীরে কত যুদ্ধ হইয়াছে, মানুষের রক্ত, হাতি ঘোড়ার রক্তে সেসব নদীর জল কত লাল হইয়াছে। আজ হয়তো তারা শুকাইয়া গিয়াছে, কিন্তু পৃথিবীর পাতায় রেখা কাটিয়া রাখিয়াছে। তিতাসের বুকে তেমন কোনো ইতিহাস নাই, সে শুধু একটি নদী। তার তীরে বড় বড় নগরী বসানো নাই, সওদাগরের নৌকারা পাল তুলিয়া তার বুকে বিচরণ করতে আসে না। ভূগোলের পাতায় তার নাম নাই। ঝর্ণা থেকে জল টানিয়া পাহাড়ি ফুলদের ছুঁইয়া ছুঁইয়া ওপল ভাঙিয়া নামিয়া আসার আনন্দ কোনো কালে সে পায় নাই। অসীম সাগরের বিরাট চুম্বনে আত্মবিলয়ে আনন্দ কোনো কালে তার ঘটিবে না। দুরন্ত মেঘনা নাচিতে নাচিতে কোন কালে কোন অসতর্ক মুহূর্তে পা ফসকাইছিল, বা তীরটা একটু মচকাইয়া গিয়া ভাঙিয়া যায়। স্রোত আর ঢেউ সেখানে প্রবাহের সৃষ্টি করে, ধারা সেখানে নরম মাটি খুঁজিয়া কাটিয়া ভাঙিয়া দুমড়াইয়া পথ সৃষ্টি করিয়া থাকে। এক পাকে শত শত পল্লী, দুই পাশে রাখিয়া অনেক জঙ্গল, অনেক মাঠ ময়দানের ছোঁয়া লইয়া ঘুরিয়া আসে। মেঘনার গৌরব আবার মেঘনার কোলেই বিলীন হইয়া যায়, এই তার ইতিহাস। কিন্তু সে কি আজকের কথা? কেউ মনেও করে না কিসে তার উৎপত্তি হইল, শুধু জানে সে একটি নদী। অনেক দূরে পাল্লার পথ বাহিয়া ইহার দুই মুখে মেঘনা মিশিয়াছে। পল্লী রমণীর কাকনের দুই মুখের মধ্যে যেমন একটু ফাঁক থাকে, তিতাসের দুই মুখের মধ্যে রহিয়াছে তেমনি একটুখানি ফাঁক, কিন্তু কাকনের মতোই তার বলয়াকৃতি। অনেক নদী আছে বর্ষায় অকুণ্ঠ প্লাবনে ডুবিয়া তারা নিশ্চিহ্ন হইয়া যায়, পাড়ের কোনো হদিস থাকে না, সব দিকে একাকার। কেউ তখন বলিতে পারে না এখানে একটি নদী ছিল। সুদিনে আবার তাদের ওপর বাঁশের সাঁকর বাঁধ পড়ে, ছেলে মেয়ে বড় বুড়িরা পর্যন্ত একখানা বাঁশে হাত রাখিয়া আর একখানা বাঁশে পা টিপিয়া টিপিয়া পার হইয়া যায়। ছেলে করে নারীরাও যাইতে পারে, নৌকাগুলি অচল হয়, মাঝিরা কোমরে দড়ি বাঁধিয়া সেগুলি টানিয়া নেয়। এপারে ওপারে ক্ষেত, চাষিরা দিনের রোদে তাতিয়া কাজ করে। এপারের চাষি ওপারের জনকে ডাকিয়া ঘরের খবর জিজ্ঞাসা করে, ওপারের চাষি ঘাম মুছিয়া জবাব দেয়। গুড়গুলি নামিয়া স্নান করিতে চেষ্টা করে, অবগাহন স্নান, কিন্তু গা ডোবে না। কাক স্নান করা মাত্র সম্ভব হয় কোনো রকম।
নারীরা কোমর জলে গা ডুবাবার চেষ্টায় উবু হইয়া দুই হাতে ঢেউ তুলিয়া নিচু করা ঘাড়ে পিঠে জলে দিয়ে স্নানের কাজ শেষ করে। শিশুদের ডুবিবার ভয় নাই বলিয়ায় মায়েরা তাদের জলে ছাড়িয়া দিয়াও নিরুদ্বেগে বাসন মাজে, কাপড় কাচে, আর 1 পয়সা দামের কার্বলিক সাবানে পা ঘষে। অল্প দূরে ঘর, পুরুষ মানুষের ডাক দিলে এখান হইতে শোনা যাইবে, তাই ব্যস্ততা নাই। কিন্তু সত্যি কি ব্যস্ততা নাই? যে মানুষটা এক গা ঘাম লইয়া খেতে কাজ করিয়া বাড়ি গেল, তার ভাত বাড়িয়া দিবার লোকের মনে ব্যস্ততা থাকিবেই। দুপুরে নারীরা ঘাটে বেশি দেরি করে না, কিন্তু সকালে সন্ধ্যায় দেরি করে। পুরুষেরা এর জন্য কিছুই বলে না। তারা জানে এ নদী দিয়া কোনো সদাগরের নৌকার আসা যাওয়া নাই। শীতে বড় কণ্ঠ, গম গম করিয়া জলে নামিতে পারে না। জল খুব কম, সারা গা তো ডোবেই না, কোমর অবধি ডোবে না। শীতের কনকনে ঠান্ডা জলে হিম করিয়া ডুবিয়া ভাসিয়া উঠিবার উপায় নাই। একটু একটু করিয়া শরীর ভেজে, মনে হয় একটু একটু করিয়া শরীরের মাংসের ভেতরে ছুরি চালাইতেছে কেউ। চৈত্রের শেষে খাড়ার খা খা করে। একদিন যে জলটুকু অবশিষ্ট ছিল, তাও একটু একটু করিয়া শুষিতে শুষিতে একদিন নিঃশেষ হইয়া যায়। ঘামের গা ধুইবার আর উপায় থাকে না। গরুরা জল খাইতে ভুল করিয়া আসিয়া ভাবনায় কাতর হয়। মাঘের মাঝামাঝি সর্ষে ফুলে আর কড়াই মটরে সবজি 2 পারে নকশা করা ছিল। নদীতে ছিল একটু জল। জেলেরা 3 কোনা ঠেলা জাল ঠেলিয়া চাঁদা, পুঁটি, ট্যাংরা কিছু কিছু পাইতো। কিন্তু চৈত্রের ঘরায় এইসব কিছুই থাকে না। মনে হয় মাঘ মাসটা ছিল একটা স্বপ্ন। চারিদিকে ধুধু করা রুক্ষতায় কাতরায় লোকে বিচলিত হয় না, জানে তারা এ সময় এমন হয়। তিতাসের 13 মাইল দূরে এমনই একটি নদী আছে, নাম বিজয় নদী। তিতাসের পরের জেলেদের অনেক কুটুম বিজয় নদীর পাড়াগুলিতে আছে। তিতাসের পাড়ার ওরা ওই নদীর পাড়ের কুটুম বাড়িতে অনেকবার বেড়াইতে গিয়াছে, বিয়ের কনের খোঁজে গিয়াছে। সেই সব গায়ে তারা দেখিয়াছে চৈত্রের খরার নদী কত নিষ্কুরণ হয়। একদিক দিয়া জল শুকোয়, আর এক দিয়া মাছেরা দমবন্ধ হইয়া আশঙ্কায় নাক জাগাইয়া হাঁপায়। মাছেদের মতো জেলেদেরও তখন দম বন্ধ হইতে থাকে। সামনে মহাকালে শুষ্ক এক কঙ্কালের ছায়া দেখিয়া তারা এক সময় হতাশ হইয়া পড়ে। যারা বর্ষার সময় চাঁদপুরের বড় গাঙের নৌকা লইয়া প্রবাস বাহিতে গিয়াছিল, তারা সেখানে নিকারির জিম্মায় নাও জাল রাখিয়া রেলে চড়িয়া আসিয়া পড়ে। তাদের কোনো চিন্তা থাকে না, হাতের টাকা ভাঙিয়া এই দুর্দিন পার করে। কিন্তু যারা বর্ষা ঘরের মায়া ছাড়িয়া বাহির হয় না, তারাই পড়ে বিপদে। নদী ঠনঠনে, জাল ফেলিবে কোথায়? 3 কোনা ঠেলা জাল কাঁধে ফেলিয়া আর এক কাঁধ গলা চিপা ডোলা বাঁধিয়া এ পাড়া সে পাড়া টই টই করিয়া ঘুরিতে থাকে। কোথায় পানা পুকুর আছে, মালিকহীন ছাড়া বাড়িতে 4 পারে বনবাদরের ঝুপড়ি, তারই ঝরা পাতা পড়িয়া পচিয়া ভারী হইয়া তলায় শায়িত আছে। তারই ওপর দিয়া ভাসিয়া উঠিয়া ছোট মাছের ফুট দেয়। গলা জল শুকাইয়া কোমর জল শুকাইয়া হাঁটু জল হইয়াছে। মাছেদের ভাবনার অন্ত নাই, কিন্তু অধিক ভাবিতে হয় না। গোলাপ কাছা দেওয়া দীর্ঘকায় মালো কাঁধের জাল নামাইয়া শ্যানদৃষ্টিতে তাকাইতে এক সময় খেউ দিয়া তুলিয়া ফেলে। মাছেদের ভাবনা এখানেই শেষ হয়। কিন্তু মাছ যারা ধরিল, তাদের ভাবনার আর শেষ হয় না। তাদের ভাবনা আরো সুদূর প্রসারী, সামনে বর্ষাকাল পর্যন্ত। বর্ষাকালে আর খুব বেশি দেরি নাই। সংকট অবসানের সম্ভাবনায় অনেক মালো উদ্বেগের পাহাড় ঠেলিয়া চলিয়াছে, হাতে ঠেলা জাল লইয়া চুনোপুটি যা পায় ধরিয়া পোয়া চাউলের জোগাড় করিতে। কিন্তু গৌরাঙ্গ মালোর দিন আর চলিতে চায় না। একদিন অনেক খানা ডোবার খেউ দিয়া কিছুই পাইল না। নামিলে টকবক করিয়া পচা জলে ভুরভুরি ওঠে, আর খেউ দিলে 3-4টে ব্যাঙ জাল হইতে লাফাইয়া এদিকে ওদিকে পড়িয়া যায়। উঠানের একদিকে একটা ডালিম গাছ, পাতা শুকাইয়া গিয়াছে। গৌরাঙ্গ সুন্দরের বউ লাগাইয়াছিল।
বউ যৌবন থাকিতেই শুকাইয়া গিয়াছিল, গাল বসিয়া বুক দড়ির মতো সরু হইয়া গিয়াছিল, বুকের স্তম্ভ দুটি বুকের বসিয়া গিয়াছিল তারপর একদিন সে মরিয়া গিয়াছিল। সে মরিয়া গিয়া গৌরাঙ্গকে বাঁচিয়াছে। তার কথা গৌরাঙ্গ সুন্দরের আর মনে পড়ে না। তারই মতো শুকাইয়া যাওয়া তারই হাতের ডালিম গাছটা চোখে পড়িতে আজ মনে পড়িয়া গেল। বউটা মরিয়া কি ভালোই না করিয়াছে, থাকিলে আজ তার অবস্থা হইতো ঠিক নিত্যানন্দ দাদার মতো। নিত্যানন্দ থাকে উত্তরের ঘরে, তার বউ আছে, আর আছে একটি ছেলে একটি মেয়ে। নিত্যানন্দ পরিবারের দিকে চাহিয়া গৌরাঙ্গ শিহরিয়া ওঠে। এক পেটের ভাবনা নিয়াই বাঁচি না, দাদার 4টা পেটের ভাবনা মাথায় করিয়া কেমন তামাক খাইতেছে, আর যেন কোনো ভাবনা নাই। সত্যি নিত্যানন্দের আর কোনো ভাবনা নাই। যতই ভাবিয়াছে দেখিয়াছে কোনো কুল কিনারা পাওয়া যায় না। বউ ঝিমাইতেছে, ছেলেমেয়ে দুইটা নেতিয়া পড়িয়া কিসের নির্ভরতায় অক্ষ নিত্যানন্দের মুখের দিকে চাহিয়া আছে, আর নিত্যানন্দ কোনো উপায়ে না দেখিয়া কেবল তামাক টানিতেছে। পশ্চিমে ভিটার গৌরাঙ্গ সুন্দরের ঘর। ডালিম গাছে কাঁধের জাল ঠেকাইয়া দিয়া দোলটা ঝাড়ুয়া ফেলিয়া যাওয়া একদিকে। দক্ষিণ ও পূর্ব দিকের ভিটা খালি। তাদের 2 কাকা থাকিত। এক কাকা মরিয়া গিয়াছে এবং তার ঘর বেচিয়া তার শ্রাদ্ধে করিতে হইয়াছে। আরেক কাকা ঘর ভাঙিয়া লইয়া আরেক গায়ে ছাড়িয়া গিয়াছে। গৌরাঙ্গ অকারণে খেকিয়া উঠিল, খালি তামক খাইলেই পেট ভরব? কি খামু তবে? না, লোকটার কেবল পেটই শখের নয়, মাথাও শুকাইয়া গিয়াছে। চল যাই বুধুয়ার বাড়ি। নারায়ণপুরে বোধহয় মালো টাকার সব মালদের চেয়ে বড় বাড়িটা, 4-5টা টেউটিনের ঘর, 2 ছেলে রোজগারি লোক, বোধহয় হাতির মতো মোটা ও কালো, শরীরে হাতির মতো জোর। তার কারবার অন্য ধরনের। বড় বড় দিঘি ইজারা নিয়ে মাছের পোনা ফেলে, মাছ বাড়িতে থাকে, আর তারা 3 বাপ বেটায় লোকজন লইয়া জাল ফেলে, মাছ তোলে, মাছ চালান দেয়। এ কাজে বোধহয় অনেক লোকজন খাটায়। নদীর জল না থাকিলে মালোয়া যখন 2 চোখে অন্ধকার দেখে তখন তারা যায় বোধহয় বাড়িতে। কিন্তু তিতাসের কত জল, কত স্রোত, কত নৌকা, সব দিক দিয়াই সে অকৃপণ। আর বিজয় নদীর তীরে তীরে যে মালোরা ঘর বাঁধিয়া আছে তাদের কত কষ্ট। নদী শুকাইয়া গেলে তাদের নৌকাগুলি অচল হইয়া থাকে, আর কাঠফাটা রৌদ্রে কেবল ফাটে। তিতাস নদীর মালোরা যারা সেখানে বেড়াইতে গিয়াছে, চৈত্রের খরায় নদী কত নিষ্কুরণ হয় দেখিয়া আসিয়াছে। রিক্ত মাঠের বুকে ঘূর্ণির বুভুক্কা দেখিতে দেখিতে ফিরিতে পথে তারাও অনেকবার ভাবিয়াছে, তিতাস নদী কোনোদিন এইরকম করিয়া শুকাইয়া যায়? ভাবিয়াছে এর আগে হয়তো তাদের বুকে শুকাইয়া যাইবে। ভাবিতে ভাবিতে হঠাৎ পাশের জনকে নিতান্ত খাপছাড়া হবে বলিয়াছে, বিজনার পাড়ের মালগোষ্ঠী বড় অভাগা রে ভাই, বড় অভাগা। যারা বিজয় নদীর দশা দেখে নাই, বছরের পর বছর কেবল তিতাসে নদী বাস করিয়াছে, তারা এমন করিয়া ভাবে না। তারা ভাবে 3 কোনা ঠেলা জাল, আবার একটা জাল তারে হাঁটু জলে ঠেলিতে হয়, ওঠে চিংড়ির বাচ্চা, হাত 3 তো মোটা লম্বা। বিজয়ের বুকে তাই ডোবে না। তিতাসের জলে কত বড় বড় জাল ফেলিয়া তারা কত রকমের মাছ ধরে। এখানে যদি তিতাস নদী না থাকিত, বিজয় নদী থাকিত, তবে নাকের চারিদিক থেকে বায়ুটুকু সরাইয়া রাখিলে যা অবস্থা হয় তাদের ঠিক সেরকমই অবস্থা হইত। ওদের মতো ঠেলা জাল ঘাড়ে করিয়া গ্রামান্তরের খানা ডোবা খুঁজিয়া মরিতে হইত 2 আনা 10 পয়সার মোরলা ধরিবার জন্য। জেলেদের বউঝিরা ভাবে অন্যরকম কথা। বড় নদীর কথা যারা শুনিয়াছে, সেসব নদীর নাম মেঘনা আর পদ্মা। কি ভীষণ! পাড় ভাঙে, নৌকা ডোবায়, কি ঢেউ, কি গহীন জল! চোখে না দেখিয়াই বুক কাঁপে। কত কুমির আছে সেসব নদীতে। তাদের পুরুষদের মাছ ধরার জীবন। রাত্রে বেরোতে তারা জলের ওপরে থাকে। এত বড় নদীতে তারা বাহির হইতে কি করিয়া? তাদের নদীতে পাঠাইয়া মেয়েরা ঘরে থাকিতে বা কেমন করিয়া? তিতাস করো শান্ত,
তিতাসের বুকে ঝড় তুফানের রাত্রেও স্বামী পুত্রদের পাঠাইয়া ভয় করে না। বউরা মনে করে স্বামীরা তাদের বাহুর বাঁধনেই আছে। মায়েরা ভাবে ছেলেরা ঠিক মায়ের বুকেই মাথা এলাইয়া দিয়া শান্ত মনে মাছ ভরা জাল গুটাইতেছে। বাংলার বুকে জটার মতো নদীর প্যাঁচ, সাদা ঢেউ তোলা জটা, কোনো মহাস্তবীর চুম্বম রস সিক্ত বাংলা। তার জটাগুলি তার বুকের তারুণ্যের ওপর দিয়া সাপ খেলানো জটিলতা জাগাইয়া নিঃসঙ্গের দিকে সরিয়া পড়িয়াছে। এ সবই নদী। সবগুলি নদীর রূপ এক নয়। উহাদের ব্যবহার এবং উহাদের সহিত ব্যবহার তাও বিভিন্ন রকমের। সবগুলি নদী মানুষের প্রত্যাহিক জীবনের কাজে আসে, কিন্তু এ কাজে আসার নানা ব্যতিক্রম আছে। বড় নদীতে সওদাগরের নৌকা আসে পাল উড়াইয়া। উহার বিশাল বুকে জেলেরা সারাদিন নৌকা লইয়া বসিয়া থাকে। নৌকায় রাধে, খায়, ঘুমায়ে থাকে, মাছ ধরে। সব বিষয়ে একটা কঠোর রূপে এখানে প্রকটিত। তীরে তীরে বালুচর, তাল, নারিকেল, সুপারি, বাগ। স্রোতের খরায় তীরের মাটি কাটে, ধ্বংসে ঢেউয়ে আঘাতে তীরগুলি ভাঙিয়া খসিয়া পড়ে। গৃহস্থালি ভাঙে, ক্ষেত খামার ভাঙে, তাল, নারিকেল, সুপারির গাছগুলো সারি বাঁধিয়া ভাঙিয়া পড়ে। ক্ষমা নাই। ভাঙা গড়ায় এক রুদ্র দোলাই দোলাই করিয়া এক চিত্র চঞ্চল ক্ষিপ্ত আনন্দ, সেই এক ধরনের শিল্প। শিল্পের আর একটা দিক আছে, সৌম্য, শান্ত, করুণ, স্নিগ্ধ, প্রসাদ, গুণের মাধুর্যে রঞ্জিত শিল্প। এ শিল্পের শিল্পী মহাকালের তাণ্ডব নৃত্য আঁকিতে পারে না। পিঙ্গল জটার বাঁধন খসিয়া পড়ার প্রচণ্ডতা এ শিল্পী তুলিকায় ধরা দিবে না। এ শিল্পীর শিল্প মেঘনা, পদ্মা, ধলেশ্বরীর তীর ছাড়িয়া তিতাসের তীরে আঙিয়া রচনা করিয়াছে। এ শিল্পী যে ছবি আঁকে তা বড় মনোরম। তীরে ঘেঁষিয়া সব ছোট ছোট পল্লী, তারপর জমি, তাতে অঘ্রাণ মাসে পাকা ধানের মৌসুম, মাঘ মাসে সর্ষে ফুলের অজস্র হাসি, তারপর পল্লী, ঘাটের পর ঘাট, সে ঘাটে জীবন্ত ছবি। মা তার নাদুস নুদুস ছেলেকে ডুবাইয়া চুবিয়া তোলে। বৌঝিরা সব কলসি লইয়া ডুব দেয়, পরক্ষণে ভাসিয়া ওঠে। অল্প দূর দিয়া নৌকা যায় একের পর এক, কোনোটাতে ছই থাকে, কোনোটাতে থাকে না। কোন সময় ছইয়ের ভেতরে নয়া বউ থাকে, বাপের বাড়ি থেকে স্বামী তার বাড়ি লইয়া যায়, তখন ছইয়ের এপারে ওপারে থাকে বউয়ের শাড়ি কাপড়ের বেড়া। স্বামীর বাড়ি থেকে যখন বাপের বাড়ি যায় তখন কিন্তু কাপড়ের বেড়া থাকে না, থাকে না তার মাথার ঘোমটা। ছইয়ের বাহিরে বসিয়া ঘাটগুলির দিকে চাহিয়া থাকে সে। স্বামীর বাড়ির ঘাট অদৃশ্য না হইলে কিন্তু সে ছইয়ের বাইরে আসে না। তার স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি আর বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি যায় অনেক হাসি কান্নার ঢেউ বুকে লইয়া। যে বউ স্বামীর বাড়ি যায় তার এক চোখে প্রজাপতি নাচে, আর এক চোখে থাকে জল। এরা সব ভিন্ন জাতের বউ, বামুন, কায়েত, নানা জাতের। জেলেদের বউরা জেলে নৌকাতেই যায়, তারা অত সুন্দরীও নয়, এত তাদের আবরুরও দরকার হয় না, কিন্তু ওরা খুব সুন্দরী। জেলের ছেলেরা কপালের দোষ দেয়, অমন সুন্দর বউ তাদের জীবনে কোনোদিন আসবে না। ভালো করিয়া চাই তারা, ভালো করিয়া চাইতে পারিলে প্রায়ই ছয়ের ফাঁক দিয়া বাতাসে সারিয়ে একটু সরিয়া গেলে চুকিতে তারাই ফাঁক দিয়া টুকটুকে একখানা মুখ আর একজোড়া চোখ চোখে পড়িবে। বউয়ের অভিভাবক ছইয়ের দুই মুখে গুজিয়া দিয়া শাড়ির বেড়া, তাকে বউকে সকল দেখিতে না পারে, কিন্তু বউ সকলকে দেখিতে পায়। তিতাসের জলে অনেক মাছ। মালোর ছেলের স্ফূর্তি রইয়াছে উঠে, জলের দিকে চোখ রাখিয়াই গাহিয়া ওঠে। আগে ছিলাম ব্রাহ্মণের মাইয়ারা করতাম শিবের পুজো, জালুয়ার সনে কইরা প্রেম, কাটি সনের সুতারে নচিবে এই ছিল। বউ ঠিক শুনিতে পাইবে। গ্রামের পর খাল, নৌকাখানা সেখানে ঢুকিয়া পড়ে। সাপের জিহবার মতো চকিতে সে খাল গ্রামকে ঘুরিয়া কোথায় পলাইয়া গিয়াছে, হয়তো আরো দূরে গিয়াছে, আরো কয়েকখানি গ্রামের পাশ দিয়া যে টানিতে টানিতে গিয়া তারই কোনটাতে বউকে লইয়া যাইবে। খালের পাড়েই বাড়ি, ছোট ছেলে পিলেরা তৈরি হইয়া আছে, বউকে কি করিয়া চমকাইয়া দিবে। তৈরি হইয়া আছে হয়তো আরো কেউ। খালটা এইখানে শুকাইয়া গিয়াছে, এইখানে নৌকা হইতে উঠিয়া বউকে খানিকটা হাঁটিয়া যাইতে হইবে। শিল্পী শান্ত সবুজ সুন্দর রঙে ক্ষেতগুলির বুকে বুকে যে নকশা আঁকিয়া রাখিয়াছে তারই আল দিয়া বউকে হাঁটিতে হইবে।
তিতাসের তীরে না থাকার কি কষ্ট। যে বউয়ের যাওয়ার বাড়ি একেবারে তিতাসের তীরে, কর্মচঞ্চল ঘাটখানাতে তার নৌকা লাগে। 10 জোড়া নারীর চোখে দরদে স্নান করিয়া যে বউ নৌকা নামে, তারপর বাপের বাড়ি হয়ে এক দৌড়ে ঘরে ঢুকিয়া ছোট ছোট ভাই বোনদের বুকে চাপিয়া ধরে। আর স্বামীর বাড়ি হইলে পিঠের কাপড় শুদ্ধ টানিয়া তুলিয়া ঘোমটা বড় করে, তারপর আগে পিছে 2-4 জন নারীর মাঝখানে থাকিয়া ধীরে ধীরে জড়িত পায়ে ঘাটের পথটুকু অতিক্রম করিয়া জমিলা বাহির মসজিদ নগ্ন মক্তবের কোণে পা দিয়া একবার পেছনে ফিরিয়া চাহিল। তার স্বামী মাঝির সঙ্গে তখনও খেয়ারা নিয়ে দরদস্ত করিতেছে। 2-1 আনা ফেলিয়া দিলেই মাঝি খুশি হইয়া চলিয়া যায়। বড় মাঝি যা খাটিয়াছে, সঙ্গে মাত্র 2 ননদ, তাও ননদের ছোট সংস্করণ। সন্ধ্যা ঘনাইয়া আসিয়াছে, ভয় করে না বুঝি লোকটা যেন কি তাদের আসিতে বলিয়া নিজে আসিতেছে না। বাড়ির পথে বড় বড় ঘাস সাপ বাহির হইয়াছে হয়তো, ব্যাং মনে করিয়াও এখানে জমিলার পায়ে বুড়ো আঙুলে যদি ছোবল দেয়। ছমির মিয়া হিসাবি লোক, কাউকে 1 পয়সা ঠকান না, বেহুদা কাউকে 1 পয়সা বেশিও দেয় না, সব কাজ ওজন করিয়া করে। মাঝি হার মানিয়া নৌকায় গিয়া উঠিল। ছমিরের মনে অনাহত এক প্রসন্নতা রং গলাইয়া দিল। আজ তার কিসের রাত? এ রাতে কেউ কোনোদিন মাঝিকে ঠকায়, কেউ যেন না ঠকায়। মাঝি 10 মিনিট ঝগড়া করিয়া যাহা পায় নাই, 1 মিনিট চুপ করিয়াই তাহার 4 গুণ পাইল। চকচকে সিকিটা সাদা নদীর খোলসা অল্প আলোকে ভালো করিয়া দেখিয়া লইয়া লাগিত ঠেলা দিল। ছমির কাছে আসিলে জমিলার মনে হইল এতক্ষণ এত গল্প স্বল্প তার পায়ের বুড়ো আঙুলটা ঘিরিয়া কিলবিল করিতেছে সাপ। এখন সব কয়টা সরিয়া পড়িয়াছে। কি ভালো তার মানুষটি, কিন্তু তার চাইতেও ভালো একজন সে দেখিয়া আসিয়াছে সেই মালোপাড়ার ঘাটে। বড় ভালো লাগিয়েছে তার মানুষটাকে। প্রথম দৃষ্টিতে সে তাকে ভালোবাসিয়া ফেলিয়াছে। কেউ কিতে মনই ভালোবাসে নাই। কেমন অনুরাগের ভরে চাহিয়াছিল। আর কেমন মানুষ গো! একবার দেখিয়াই মনে হইল যেন কতবার দেখিয়াছি। বেলা ফুরাইয়াছে, একটু একটু বাতাস বহিতেছে, আর সেই বাতাসে আমার শাড়ি বেড়া খুলিয়া গেল। আর তখনই তাকে আমি দেখতে পাইলাম। যদি না খুলিত তবে তা দেখিতেই পাইতাম না। এমনই কত লোককে যে আমরা দেখিতে পাই না, অথচ দেখিতে পাইলে এমনই করিয়া আপন হইয়া যাইত। আমরা কি আর দেখি? যে দেখবার সেই দেখায়। যা না হইলে সে যখন জলের ঢেউ খেলাইয়া কলসি ডুবাইল, ঠিক সেই সময় আমার শাড়ির বাঁধন খুলিল কেন? বর্ষায় আমার বাপ ওদের গায়ে ভিজা আর নালিতার আটি বোঝায় নৌকা লইয়া যায় পাট ছাড়াবার জন্য। আবার যখন বাপের বাড়ি যাইব, বাপকে বলিয়া রাখিব এই রকম মেয়েটি দেখিতে ঠিক আমার মতো। তার বাপকে বলিয়া দেখিও, আমার মেয়ের মতো তোমার মেয়ের সঙ্গে সই পাতাতে চাই, তুমি রাজি আছো কি না? আগে যা বলিতেছিলাম, এই শিল্পী মহাকারে তাণ্ডব নৃত্য আঁকিতে পারে না। পিঙ্গল জটার বাঁধন খসিয়া পড়ায় প্রচণ্ড দায়ে শিল্পীর তুলিকায় ধরা দিবে না। এ শিল্পী মেঘনা, পদ্মা, ধলেশ্বরীর তীর ছাড়িয়া তিতাসের তীরে আঙিনা রচনা করে। এ শিল্পী যে ছবি আঁকা তা বড় মনোরম। তীর ঘেঁষিয়া সব ছোট ছোট গ্রাম, গ্রামের পর জমি, অগ্রহায়ণের পাকা ধানের মৌসুম, আর মাঘে সর্ষে ফুলের হাসি, তারপর আবার গ্রাম, লতাপাতা গাছগাছালি ছায়ায় ঢাকা সবুজ গ্রাম, ঘাটের পরে ঘাট, সে ঘাটে সব জীবন্ত ছবি। মা তার নাদুস নুদুস শিশু ছেলেকে মেয়েকে চুবাইয়া তোলে, আর বৌঝিয়েরা কলসি লইয়া ডুব দেয়। অল্প একটু দূরে নিয়া নৌকা যায় একের পর এক। তিতাস একটি নদীর নাম। এই নামের বোধুৎপত্তি অর্থ তার তীরের লোকেরা জানে না, জানিবার চেষ্টা কোনোদিন করে নাই, প্রয়োজন বোধও করে নাই। নদীর কত ভালো নাম থাকে, মধুমতি, ব্রহ্মপুত্র, পদ্মা, সরস্বতী, যমুনা, আর এর নাম তিতাস। সে কথার মানে কোনোদিন অভিধানে খুঁজিয়া পাওয়া যাইবে না। কিন্তু নদী এ নামে যত প্রিয়, ভালো একটা নাম থাকিলে তত প্রিয় হইতে যে তার প্রমাণ কোথায়? ভালো নাম আসলে কি? কয়টা অক্ষরে সমষ্টি বই তো নয়। কাজললতা মেয়েটিকে বৈদুর্য মালিনী নাম দিলে
আর যাই হোক এর খেলার সাথীরা খুশি হইবে না। তিতাসের সঙ্গে নিত্য যাদের দেখাশোনা, কোনো রাজার বিধান যদি এর নাম চম্পকবতী কি অলকানন্দা রাখিয়া দিয়া যায়, তারা ঘরোয়া আলাপে তাকে সেই নামে ডাকিবে না, ডাকিবে তিতাস নামে। নামটি তাদের কাছে বড় মিঠা, তাকে তারা প্রাণ দিয়া ভালোবাসে, তাই এই নামের মালা তাদের গলায় ঝুলানো। শুরুতে কে এই নাম রাখিয়াছিল তারা তা জানে না, তারা নাম কেউ কোনো দিন রাখিয়াছে এও তারা ভাবে না, ভাবিতে বা জানিতেও চায় না। এ কোনোদিন ছিল না এও তারা কল্পনা করিতে পারে না। কবে কোন দূরতর অতীতে এর পারে তাদের বাপ পিতামহের ঘর বাঁধিয়াছিল এ কথা ভাবা যায় না। এ যেন চিরসত্য চির অস্তিত্ব নিয়ে এখানে বহিয়া চলিয়াছে। এ সঙ্গী তাদের চিরকালের, এ না হইলে তাদের আর চলবে না। এ যদি না হইতো না থাকিত তাহলে চলিতে পারে না। জীবনের প্রতি কাজে এ আসিয়া উকি মারে, নিত্যদিনের ঝামেলার সহিত এর চিরমিশ্রণ। নদীর একটা দার্শনিক রূপ আছে, নদী বাহিয়া চলে, কালও বাহিয়া চলে, কালের বহার শেষ নাই, নদীরও বহার শেষ নাই। কতকাল ধরিয়া কাল নিরবচ্ছিন্নভাবে বহিয়াছে, তার বুকে কত ঘটনা ঘটিয়াছে, কত মানুষ মরিয়াছে, কত মানুষ বিশ্রীভাবে মরিয়াছে, কত মানুষ না খাইয়া মরিয়াছে, কত মানুষ ইচ্ছা করিয়া মরিয়াছে, আর কত মানুষ মানুষের দুষ্কার্যে দরুণ মরিতে বাধ্য হইয়াছে। আবার শতমরণের উপেক্ষা করিয়া কত মানুষ জন্মাইয়াছে। তিতাস কতকাল ধরিয়া বহিয়া চলিয়াছে, তার চলার মধ্যে তার তীরে তীরে কত মরণের কত কান্নার রোল উঠিয়াছে, কত আশ্রয় আসিয়া তার জলের স্রোতে মিশিয়া গিয়াছে, কত বুকের কত আগুন কত চাপা বাতাস তার জলে মিশিয়াছে। কতকাল ধরিয়া এসব সে নীরবে দেখিয়াছে আর বহিয়াছে। আবার সে দেখিয়াছে কত শিশুর জন্ম, দেখিয়াছে আর ভাবিয়াছে। ভাবি নিগ্রহের নিগড়ে আবদ্ধ এই অজ্ঞ শিশুগুলি জানে না হাসির নামে কত বিষাদ, সুখের নামে কত ব্যথা, মধুর নামে কত বিষ তাদের জন্য অপেক্ষা করিতে আছে। ওরা কারা? ওরা মালদের ছেলেরা আর মালদের মেয়েরা। ওরা তারা নয় যাদের দেওয়াল ঘেরা বাড়ি, সামনে আছে পুষ্করণী, পাশে আছে কুয়া, যাদের আঙিনায় পার থেকেই শুরু হইয়া পথ, সে পথে গিয়াছে শহরের দিকে, পাশের গাঙ্গুলিতে এক একটা শাখা পথ ঢুকাইয়া দিয়া সে পথে ঘোড়ার গাড়ি চলে। আর মালদের ঘরের আঙিনা থেকে শুরু হইয়াছে যত পথ, সে সবই গিয়া মিশিয়াছে তিতাসের জলে। সেই সব পথ ছোট ছোট। পথের এধার থেকে বুকের শিশুদের কাঁদিয়া উঠিলে ওধারে থেকে মা টের পায়। এধারে তরুণীর বুকে ধুকধুকানি, ওখানে নৌকার মাচায় বসিয়া মালদে তরুণরা শুনিতে পায়। এ পথ অতি খর্ব, দীর্ঘ পথ গিয়াছে মাঝ তিতাসের বুক চিরিয়া, সে পথে চলে কেবল নৌকা। তিতাস সাধারণ একটি নদী মাত্র। কোনো ইতিহাসের কেতাবে, কোনো রাষ্ট্র বিপ্লবের ধারাবাহিক বিবরণীতে এ নদীর নাম কেউ খুঁজিয়া পাইবে না, কেননা তার বুকে যজুধান দুই দলের বুকে শোণিত মিশিয়া ইহাদের কলঙ্কিত করে নাই। কিন্তু তাই বলিয়া তারা কি সত্যি কোনো ইতিহাস নাই? পুঁথির পাতা পড়িয়া গর্বে ফুলিয়া উপাদান এই ইতিহাসে সত্য নয়, কিন্তু মায়ের স্নেহ, ভাইয়ের প্রেম, বৌঝিদের দরদের অনেক ইতিহাসের তীরে তীরে আঁকা রহিয়াছে। সেই ইতিহাস হয়তো কেউ জানে, হয়তো কেউ জানে না, তবু সেই ইতিহাস সত্য। এর পারে পারে খাঁটি রক্ত মাংসে মানুষের মানবিক আর অমানসিকতাও অনেক চিত্র আঁকা হইয়াছে। হয়তো সেগুলি মুছিয়া গিয়াছে, হয়তো তিতাসই সেগুলি মুছিয়া নিয়াছে, কিন্তু মুছিয়া নিয়া সবই নিজের বুকের ভেতর লুকিয়া রাখিয়াছে। হয়তো কোনোদিন কাহাকেও সেগুলি দেখাবে না, জানাবে না, কারো সেগুলি জানিবার প্রয়োজনও হইবে না, তবু সেগুলি আছে। যে আখর কলার পাতায় বা কাগজে পিঠে লিখিয়া অভ্যাস করা যায় না, সে অক্ষরে সেসব কথা লেখা হইয়া আছে, সেগুলি অঙ্গদের মতো অমর, কিন্তু সত্যের মতো গোপন হইয়াও বাতাসের মধ্যে স্পর্শপ্রবণ। কে বলে তিতাসের তীরে ইতিহাস নাই? আর সত্য তিতাসের তীরে লোকেরা, তারা শীতের রাতে কতক কতক কাঁথার তলাতে ঘুমায়, কতক জলের ওপরে কাঠের নৌকায় ভাসে। মায়েরা, বোনেরা আর ভাই বউয়েরা তাদের কাঁথার তলায় থেকে জাগিয়া দেয়। তারা এক ছুটে আসে তিতাসের তীরে, দেখে ফর্সা হয়ে আছে, তবে রোদ আসিয়া আরও দেরি আছে।
নিস্তরঙ্গ স্বচ্ছ জলের ওপর মাঘের মৃদু বাতাসের ঢেউ তুলিতে পারে না। জলের ওপরিভাগে বাষ্প ভাসে, দেখা যায় বুঝি অনেক ধোঁয়া। তারা সে ধোঁয়ার নিচে হাত ডোবায়, পা ডোবায়। অত শীতেও তার জল একটু উষ্ণ মনে হয়। কাঁথার নিচের মায়ের বুকের উষ্ণতা দোসর এই মৃদু উষ্ণতা না পাইলে তারা যে কি করিত। শরতের আকাশের মেঘগুলিতে জল থাকে না, কিন্তু তিতাসের বুকে থাকে ভরা জল। তার তীরে ডুবো মাঠ ময়দানে শাপলা শালুকের ফুল নিয়া, লম্বা লতানো ঘাস নিয়া, আর বাড়ন্ত বর্ষার ধান নিয়া থাকে অনেক জল। ধান গাছ আর শাপলা শালুকের এ লতাগুলি অনেক রহস্য নিবিড় করিয়া রাখিয়া এ জল আরও কিছু কাল স্তব্ধ হইয়া থাকে। তারপর শরৎ শেষ হইয়া আসে। কে বুঝি বৃহৎ চুমুকে জল শুষিতে থাকে। বাড়িতে জল শুকাইয়া গিয়া তিতাসে তার স্বাভাবিক রূপ পায়। যে মাটি একদিন অথই জলের নিচে থাকিয়া মাখনের মতো নরম হইয়া গিয়াছিল, সে মাটি আবার কঠিন হয়। আসে হেমন্ত। হেমন্তের মুমূর্ষ অবস্থা। কখন ধান কাটার মৌসুম শুরু হইয়া গিয়াছে। পারে সব এখানেই, গ্রাম নাই। এক গ্রাম ছড়াইয়া আর এক গ্রামে যাইতে মাঝে পড়ে অনেক ধান জমি। জমির চাষিরা ধান কাটা শেষ করিয়া ভারে ভারে ধান এদিকে ওদিকে গ্রামগুলিতে বহিয়া নিয়া চলে। তা তিতাসের ঠিক পারে থাকে না, থাকে একটু দূরে, একটু ভেতরের দিকে। সেখানে হইতে মাঘের গোড়ার আবার তারা তীরে সর্ষে বেগুনের চারা লাগায়। তীরের সেখানে যেখানে বালি মাটির চর, সেখানে তারা আলুর চাষ করে। এ মাটির সকরন্দ আলু ফলায় অজস্র। জবেদ আলীর জোয়ান ছেলেপুলেরা আলু লাগাইয়া তিন ভাইয়ে এক সমানে আলি 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 বলিয়া তাদের লম্বা ডিঙিখানা ভাসাইয়া তাতে উঠিয়া পড়িল। বেলা পড়িয়া আসিয়াছে। হালের 4 জোড়া বলদ ও 2 জোড়া ষাঁড় পার করাতে হইবে। সে কাজ করিতে তাদের মুনিশ 2 জন। সারা বছর তারা জবেদ আলীর বাড়িতে জন খাটে, খাই দায় মাহিনা পায়। সারাদিন ভোর হইতে রাত অবধি খাটে। রাতে খানিকটা সময় গিয়া নিজেদের বাড়িতে পরিবারের সান্নিধ্য লাভ করি। আর সে দিনও মানে আর দেখা হয় না। পরিবারেরও এ বাড়ি ধান ভাঙিয়া পাট গুটাইয়া কিছু কিঞ্চিত উপায় করে। এইভাবে দিন গুজরায় তারা। কাজী জবেদ আলীর ছেলেরা যখন আলি 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 বলিয়া নৌকায় নদী পার হইয়া থাকে, মুন্সি 2 জন তখন 4 জোড়া বলদ ও 2 জোড়া ষাঁড়ের অনিচ্ছুক দেহমন শীতের জলে নামাইয়া মাথার পাগড়ি বাঁধিয়া গরুদের লেজে ধরিয়া আল্লাহ মমিন বলিয়া সাঁতার দেয়। সেকালে এপার হইতে ওপার যাইবার বেলা লাঙল কাঁধে করিয়া শস্যে ক্ষেতগুলি আলের ওপরে দিয়া গিয়াছে। তীর অবধি শস্যে ফুলের হলদে জৌলুসে হাসিয়া উঠিয়াছিল। মনে হইয়াছিল কে বুঝি তিতাসের কাঁধে কাঁধে নকশা করা উড়ানি পরাইয়া রাখিয়াছে। অর্বাচীন গরুগুলি পাছে তাতে মুখ দেয়, তার জন্য কত না ছিল সতর্কতা। এখন এপারে উঠিয়া গায়ের জল মুছিতে মুছিতে চারিদিকে আঁধার হইয়া আসে। আঁধারে সব একাকার। গরু কোথায় মুখ দিবে? দিনের শ্রান্ত গরু আর শ্রান্ত এই 2 জন মানুষ। সারাদিন অসুরের বল নিয়া খেতে খাটিয়াছে, এবার বাড়িতে যাইবে, তাই এত ব্যস্ততা। কিন্তু কার বাড়িতে যাইবে? তাদের প্রভু জবেদ আলীর বাড়িতে, নিজের বাড়িতে নয়। পাখিরাও এ সময় নিজের বাসায় যায়। তারা যাইবে মনিবের বাড়িতে। গিয়া গোয়াল গরু বাঁধিবে, ঘাস কাটিবে, মার দিবে, খৈল ভুসি দিবে। জোরদার চাষির বাড়িতে কত কাজ। এটা সেটা টুকিটাকি কাজ করিতে করিতে 1000 ঘন্টা কাজ হইয়া যায়। প্রকাণ্ড চওড়া উঠান, 4 ভিটার বড় বড় 4টি ঘর, বাহিরের দিকে গোয়াল শুদ্ধ আর 3-4টে ঘর। দড়ি পাকানো হইতে বেড়া বাঁধা পর্যন্ত এই এত বড় বাড়িতে কত কাজ। এই যে 2 জনের জন্য অপেক্ষা করিয়া থাকে। কাজ করিতে করিতে রাত বাড়িয়া চলে। এক সময় ডাক আসে, ও করমালি, ও বান্দালি, খাইয়া যাও। খাইয়ার পর কাঁধের গামছায় মুখ মুছতে পথে নামিয়া আলী বন্দে আলী বলে, ভাই করমালি, নিজে তো খাইলাম ঝাগুর মাছের ঝোল, আমার ঘরে মানুষের 1 মুঠো শাক ভাত আজ জোটেনি, কি জানি। করমালি বলে, বন্দালি ভাই, কইছ কথা কি মিছা? তোমার আমার ঘরের মানুষ, তোমার আমার ঘরই নাই, তার আবার মানুষ। দয়া কইরা রাইতে থাকতে দেয়, থাকি। ফজরে উইঠা মুনিবের বাড়ি গিয়া ঘুমের আলস ভাঙি। ঘরের সাথে এই তো সম্বন্ধ। কি খাই, কি পিণ্ডে, কোন দিন কি খোঁজ রাখতে পারছি? তা যখন পারছি না, তখন তোমার আমার কিসের ঘর আর কিসের মানুষ? বমদে আলী খানিক ভাবিয়া নিয়া বলে,
বেবাকই বুঝি করমালি ভাই, তবু মুনিবের ঘরে পঞ্চ সামগ্রী দিয়া খাইবার সময় ঘরের কথা মনে হয়, গলায় ভাত আটকাইয়া যায়, আর খাইতে পারি না। শুনিয়া করমালি বলে, আমার কিন্তু তাও মনে পড়ে না। আগে মাঝে মাঝে পড়তো, এখন দেখি পড়ে না যে, এটাই ভালো। একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া বন্দে আলী বলে, সারাদিনের মেহনতে নাস্তানবুদ হইয়া ঘরে যাই, গিয়া দেখি ছিঁড়া চটাইয়া শুইয়া আছে। ঝুপ করিয়া তার পাশে শুইয়া পড়ি, জাগাই না। একদিন তার একখানা হাত আইয়া আমার বুকের ওপর পইরা যায়, হাতখানা হাতে লইয়া দেখি কি শক্ত কড়া পড়ছে। পরের বাড়ির ধান ভাঙতে ভাঙতে। করমালি বউ ধান ভাঙে না, লোকের বাড়ি বাড়ি কাঁথা সেলাই করিয়া দেয়। কাঁথা সেলাইয়ের ধুম পড়িয়াছে, তার মোটে অবসর নয়। ডান হাতে সূচের ফোর বা হাতের আঙুলের ডগায় তুলিতে তুলিতে আঙুলের হাজার কাটাকুটি দাগ পড়িয়াছে। করমালি প্রায় ঘরে গিয়ে দেখে বিছানা খালি। একটা বিমর্ষ হাসি হাসিয়া করমালি বলিল, বন্দালি ভাই, তুমি তো গিয়ে দেখো বউ ঘুমাইয়া রয়েছে। আমি ছিঁড়া খাতার গাও এলাইয়া দিয়া পথের পানে চাইয়া থাকি, সে তখন পরের বাড়ির কাঁথা সেলাই করে, আর সে সুইয়ের ফোর আমার বুকে আইয়া বিন্ধে। তার আইতে আইতে রাত গহীন হয়, আগ রান্ধাইরা রাইত। দেখি আন্ধারি গিয়া চাঁদ উঠিয়েছে, ভাঙা বেড়ার ফাঁকে দিয়া রোশনি ঢুকে, ক্যাডায় যেমন ফক ফক কইরা হাসে। কথা শেষ হইয়া করমালি মুখের লাল হাসিটুকু মিলাইয়া যায় না, বন্দে আলীর বুক ছাপাইয়া আর একটা দীর্ঘ নিঃশ্বাস বাহির হয়। কোনো রকম সেটা চাপ দিয়া দিতে দিতে করমালি, ভাই ভালো আছো? কাজে থাকো, খাও দাও, তার কথা মনে পড়ে না। মনে পড়ে খালি শুইবার সময়। আমার হইছে বিষম জ্বালা, উঠতে বইতে খালি মনে হয় তারে আমি দুঃখী দিতাছি। একটি সুখ না, শান্তি না। আমার কি অভাগ্য ভাই করমালি। করমালি প্রায় দার্শনিক নির্লিপ্ততার সঙ্গে বলিল, আমার ভাই অত কথায় কথায় শ্বাস পড়ে না। আমি বড় মুনিবের কাম করি, ভালো খাই। বউরা ছোট মুনিবের কাম করে, ভালো খাইতে পারে না। আমরা জমি নাই, জিরাত নাই, পরের জমি চাইয়া জান কাবার করি। যদি জমি থাকতো তাহলে বউরা নিজেরাই ঘরে খাটতো, তোমারে আমারে মুনিবের মতো দেখতো। বন্দে আলীর মন এই ধরনের চিন্তায় সায় দেয় না। সে ভাবে করমালির প্রেমিক মন বড় নিষ্ঠাহীন। তার মতে স্ত্রীর প্রতি প্রেম ভালোবাসা এসবের বুঝি কোনো দাম নাই? হ্যাঁ, দাম নাই তো। তার মতো ভূমিহীন চাষির কাছে এসবের কোনো দাম নাই। জীবনে যদি বসন্ত আসে তবেই এসবের দাম চোখে ধরা পড়ে। তাদের জীবন বসন্ত আসে কই? আসে বসন্ত, এই সময় মাঠের ওপর রং থাকে না। তিতাসের তীর ছুঁইয়া যাদের বাড়িঘর তারা চেলে, তিতাসের মাছ ধরিয়া তারা বেছে খায়। তাদের বাড়ির পেছনে একটা করিয়া নৌকা ঘাটে বাঁধা থাকে। বসন্ত তাদের মনে রঙের মাতন জাগায়। বসন্ত এমনই ঋতু, এই সময় বুঝি সকলের মনে প্রেম জাগে রঙের নেশা। জেলেরা নিজে রং মাখিয়া সাজে, তাতেই তৃপ্তি পায় না। যাদের তারা প্রিয় বলিয়া মনে করে তাদেরও সাজাতে চায়, তাতেই তৃপ্তি নাই। যাদের প্রিয় বলিয়া মনে করে তারাও তাদের এমনি করিয়া রং মাখাইয়া সাজাক, তাই তারা চায়। তখন আকাশে রং, ফুলে ফুলে রং, পাতায় পাতায় রং, রং মানুষের মনে মনে। তারা তাদের নৌকাগুলিকেও সাজায়। বৌঝিরা ছোট থালিতে আবির নেয়, আর নেয় ধান দুর্বা। জলে পায়ের পাতা ডুবাইয়া খালি থালা আগাইয়া দেয়। নৌকাতে যে পুরুষ থাকে সে থলির আবির নৌকার মাঝে গুড়ায়, আর গুলাইয়া নিষ্ঠার সহিত মাখিয়া দেয়। ধান দুর্বাগুলি 2 অঙ্গুলি তুলিয়া ভক্তি ভরে আবির মাখানো জায়গায় টুকুর ওপরে রাখে। এই সময় বউ জোকার দেয়। সে আবিরের রাগে তিতাসের বুকেও রঙের খেলা জাগে। তখন সন্ধ্যা হইবার বেশি বাকি নাই, তখনও আকাশে বড় রঙিন। তিতাসের বুকের আর শীতে যে আকাশ নিজের মুখে দেখে সেই আকাশ। চৈত্রের খরার বুকে বৈশাখের বাউল বাতাসে বহে, সেই বাতাস বৃষ্টি ডাকিয়ে আনে। আকাশের কালো মেঘ গর্জায়, লাঙল চষা মাঠ ময়দানে যে ঢল হয়, ক্ষেত উপচাইয়া তার জল ধারাস্রোতে বহিয়া তিতাসের ওপর আসিয়া পড়ে। মাঠের মাটি মিশাইয়া সে জলের রং হয় গেরুয়া।
সেই জল তিতাসের জলকে 2-1 দিনের মধ্যেই গৈরিক করিয়া দেয়। সেই কাদামাখা ঠান্ডা জল দেখিয়া মালদের কত আনন্দ, মালদের ছোট ছোট ছেলেদেরও কত আনন্দ। মাছগুলি অন্ধ হইয়া জালে আসিয়া ধরা দেয়। ছেলেরা মায়ের শাসন না মানিয়া কাদা জলে দাপাদাপি করে। এই শাসন না মানা দাপাদাপিতে কত সুখ। খরার পর শীতলের মাঝে গা ডুবাইতে কত আরাম। প্রবাসখণ্ড। তিতাস নদীর তীরে মালদের বাস। ঘাটে বাঁধা নৌকা, মাটিতে ছড়ানো জাল, উঠানের কোণে গাবের মটকি, ঘরে ঘরে চরকি, টেকো, তকলি, সুতা কাটার, জাল বোনা সরঞ্জাম, এইসব নিয়েই মালদের সংসার। নদীটা যেখানে ধনুকের মতো বাকিয়াছে সেইখান হইতে গ্রামটা শুরু। মস্ত বড় গ্রামটা, তার দিনের কলরব রাতের নিশুতিকে ঢাকা পড়ে না। দক্ষিণ পাড়াটায় গ্রাম মালদের। মাঘ মাসের শেষ তারিখে সেই মালপাড়াতে একটা উৎসবের ধুম পড়িল। এটা কেবল কুমারীদের উৎসব, নাম মাঘ মণ্ডলের ব্রত। এ পাড়ায় কুমারীরা কোনো কালে অরক্ষণীয়া হয় না। তাদের বুকের ওপর ঢেউ জাগিবার আগে মন যখন থাকে খেলার খেয়ালের রঙিন, তখনই একদিন ঢোল সানাই বাজাইয়া তাদের বিবাহ হইয়া যায়। তবু এই বিবাহের জন্যই তারা দলে দলে মাঘমণ্ডলের পূজা করে। মাঘ মাসে 30 দিন তিতাসের ঘাটে প্রাতঃস্নান করিয়াছে। প্রতিদিন স্নানের শেষে বাড়িতে আসিয়া ভাটফুল আর দুব্বার বাঁধা ঝুটার জল দিয়া সিঁড়ি পুজিয়াছে, মন্ত্রপাঠ করিয়াছে। লও লও সরুজ ঠাকুর লও, ঝুটোর জল মাপিয়া জুখিয়া দিব সপ্ত আজল। আজ তাদের শেষ ব্রত। তরুণ কলাগাছের 1 হাত পরিমাণ লম্বা করিয়া কাটা ফালি বাঁশের সরু শলাতে বিধিয়া ভিত করা হয়। সেই ভিতের ওপর গড়িয়া তোলা হয় রঙিন কাগজের চৌয়ারি ঘর। আজিকার ব্রত শেষে ব্রতনারী সেই চৌয়ারি মাথায় করিয়া তিতাসের জলে ভাসাইবে। সঙ্গে সঙ্গে ঢোল কাশি বাজিবে, নারীরা গীত গাইবে। দীননাথ মালর মেয়ে বাসন্তী পড়িল বিষম চিন্তায়। সব বালিকারাই কারোর দাদা কারোর বাপ চুয়ারি বানাইতেছে। ফুলকাটা ঝলরলা নিশান উড়নো কত সুন্দর সুন্দর চৌয়ারি। সংসারে তার একটি ভাইও নাই যে কোনোদিন একটা চৌয়ারি খাড়া করিয়া তার মাঘব্রতের শেষ দিনে অনুষ্ঠানটুকু সফল করিয়া তুলিবে। বাপের কাছে বলিতে গিয়াছিল, কিন্তু বাপ গম্ভীর মুখে আগুন ভরা মালসা, টিকা তামাক ভরা বাঁশের চোঙা আর দড়িবাঁধা কলকেওয়ালার হুকো লইয়া নৌকায় চলিয়া গিয়াছে। কাঠাই লাগিয়া কাল তার জাল ছিঁড়িয়াছে। আজ সারা দুপুর বসিয়া বসিয়া গড়িতে হইবে। মেয়ের এই মর্মবেদনার মার মন দয়াদ্র হইল। তার মনে পড়িয়া গেল কিশোর আর সুবলের কথা। 2টি ছেলেতে গলায় গলায় ভাব। এইটুকু বয়সে ডানপিটে বলিয়া পাড়াতে নামও করিয়াছে। বাসন্তীর মার ভালোই লাগে এই ডানপিটে ছেলেদের। ভরডয় নাই, কোনো কাজের জন্য ডাকিলে উড়িয়া আসে। মা বাপ মানা করিলেও শোনে না। বিশেষত কিশোর ছেলেটি অত্যন্ত ভালো, যেমন ডানপিটে তেমনই বিবেচক। বাসন্তীর মার আহ্বানে কিশোর আর সুবল বাসন্তীদের দাওয়ায় বসিয়া এমন সুন্দর চৌয়ারি বানাইয়া দিল যে যারা দেখিল তারাই মুগ্ধ হইয়া বলিল, বাসন্তীর চৌয়ারি যেন রূপে ঝলমল করিতেছে। নিশানে ঝালর ফুলে উজ্জ্বল চৌয়ারিখানার দিকে গর্ব ভরে চাইতে চাইতে বাসন্তী উঠান নিকানো শেষ করিল। তার মা বলিল, উঠান জোড়া আলিপনা আঁকমু। বাবা কিশোর, বাবা সুবল, তোমরা একটা ঘোড়া আর কয়টা পক্ষী আঁকাইয়া দাও। বাল্যশিক্ষা বই খুলিয়া তাহারা যখন উঠানের মাটিতে হাতি ঘোড়া আঁকিতে বসিল, বাসন্তীর তখন আনন্দ ধরে না। সারা মালপাড়ায় কারোর উঠানে হাতি ঘোড়া নাই, কেবল তারই উঠোনেই থাকিবে। শিল্পীদের অল্পটু হস্তচালনার দিকে মুগ্ধ দৃষ্টিতে চাহিয়া বাসন্তী একসময় খুশিতে হাসিয়া উঠিল। আলিপনার মাঝখানে বাসন্তী ছাতা মাথায় দিয়া একখানি চৌকিতে বসিল। হাত ছাতাখানা সে আস্তে আস্তে ঘুরাইতে লাগিল এবং তার মা ছাতার ওপরে খই আর নাড়ু ঢালিয়া দিতে লাগিল। হরিলুটের মতো ছেলেরা কাড়াকাড়ি করে এসে নাড়ু ধরিতে লাগিল। সবচেয়ে বেশি ধরিল কিশোর আর সুবল। নারীরা গীত গাইতেছে, সখী ওই তো ফুলের পালং রইল, কই কালা চাঁদ আইল। বহুদিনের পুরনো গীত। 7 বছর আগে বাসন্তী যখন পেটে আসে তখনও তারা এই গান গাহিত উৎসবের এই দিনটিতে। আজও উহাই গাইতেছে। সঙ্গে সঙ্গে দুখায় বাদ্যকর ঢোল ও তার ছেলে কাশি বাজাইতেছে। প্রতি বছর একই রকম তালে তারা ঢোল আর কাশি বাজায়। আজও সেই রকমই বাজিতেছে। সবই রকম আছে।
একই রকম। পরিবর্তনের মাঝে কেবল দুখায়া ঢোলটা আরও পুরনো হয়ে আছে, তার ছেলেটা আরও বড় হয়ে আছে। বাসন্তীর মাথায় জবজবে তেল, পরনে মোটা শাড়ি, এই কালকের থেকে যেন আজ তাকে অনেকখানি বড় দেখাইতেছে। এইভাবে বাসন্তী আরও বাড়িয়া উঠিবে, এইভাবে কিশোরও বড় হইয়া উঠিবে, সুবলও বড় হইয়া উঠিবে। আর কিশোর ছেলেটি অনেক ভালো, বাসন্তীকে তার পাশেই ঠিক মানাইবে। বাসন্তীর মার চিন্তায় বাধা পড়িল মেয়ের ডাকে। মা, ও মা, দেখো সুবল দাদা কিশোর দাদার কাণ্ড। আমি চুয়ারি জলে ছাড়তে না ছাড়তে তারা দুজন ধরতে গিয়ে কি কাইজ্জা, এ কয় আমি নিমু, হে কয় আমি নিবু। ডরে আর কেউ কাছে গেল না। শেষে কি মারামারি। আমি কইলাম, দুইজনে মিল্লা বানাইয়াছ, দুইজনে নিয়ে রাইখা দাও, মারামারি করো কেন? শুনিয়া কিশোর দাদা ভালো মানুষের মতন ছাইরা দিল। আর সুবল দাদা করলো কি, মা গো মা, দুই হাতে মাথায় তুললা দৌড়। সেদিন মালাপড়ার ঘাটে ঘাটে সমারোহ, ঢোল সানা বাজিতেছে, পুরো নারীরা গান গাইতেছে। দুপুরের রোদে তিতাসের জল চিকচিক করিতেছে। মালর কুমারীরা আনকোড়া শাড়ি পরিয়া, তেল জবজবে মাথায়, চিত্র বিচিত্র চোয়ারি তুলিয়া জলে ভাসাইয়া দিবার উদ্যোগ করিতেছে। কিন্তু মালর ছেলেদের তার সহিতেছে না। মেয়েরা অনুনয় করিতেছে, এখনই ধরিও না, জলে আগে ভাসায় তখনই ধরিও। সব চোয়ারি জলে ভাসিল। ছেলেরা দৈরাত্য করিয়া প্রায় সব কটাকি ধরিল, কাড়াকাড়ি করিয়া ছিঁড়িল এবং ভাঙাচোরা অবস্থায় মাথায় করিয়া বাড়িতে ফিরিল। কিন্তু তাহাদের দস্যুতা মুক্ত হইয়া কয়েকখানি চৌয়ারি তিতাসের মন্দ স্রোতে আর মৃদু তরঙ্গে অনেক বাহির চলিয়া গেল। তীর হইতে দেখা গেল যেন জলের ওপর এক একটা ময়ূর পেখম ধরিয়াছে। কিন্তু তাদের যারা ভাসাইল তারা সুখী হইল কি? ছেলেরা যদি ধরিতে না পারিল, তবে মেয়েদের উহা ভাসাইবার সার্থকতা কই? কিশোরের জন্য বাসন্তী বড় মন ব্যথা পাইল। এখন সুন্দর চোয়ারি সে পাইল না, পাইল সুবল। কিন্তু সে ছাড়িয়া দিল কেন? এমন নির্বিবাদে ভালো মানুষের মতো ছাড়িয়া দিল। কিন্তু মনে যে কষ্ট পাইয়াছে তা ঠিক। মানুষের এই ধাঁচের বন্ধু যেন আর লোকের থাকে না। মানি, বন্ধুত্ব নিতে চাহিলে কোনো জিনিস নিজে আঁকড়াইয়া থাকে না, কিন্তু বন্ধুর জন্য চোখ বুজিয়া ভালো জিনিস এমন ছাড়াইয়াও কেউ দেয় না। সুবলের বাপ গগন মালোর কোনো কালে নাও জাল ছিল না। সে সারা জীবন কাটাইয়াছে পরের নৌকা জাল বাহিয়া। যৌবনে সুবলের মা ভৎসনা করিত, এমন টুরলাইন না গৃহস্থী কতদিন চালাইব? নাও করবা, জাল করবা, সাউকারি কইরা সংসার চালাইবা। এই কথা আমার বাপের কাছে ৩ সত্য কইরা তবে তো আমারে বিয়া করতে পারছো, স্মরণ হয় না কেনে? কিন্তু নিশ্চিন্তে লোকটি ভৎসনা করিয়া ফল পাওয়া যায় না। খাইবা বুড়োকালে পরের লাথি উষ্টা যেমন মানুষ তুমি। গগন এইসব কথা কর্ণপাত করে না। বুড়োকাল যখন সত্যিই আসিল তখন বলিত, অখন বুঝিনি। ইহার উত্তরে গগনচন্দ্র বলিত, আমার সুবল আছে, আমি তো করতাম পারলাম না, নাও জাল আমার সুবল করবে, অত ভ্যান ভ্যান করিস না। কাজী সুবলের বাপ যখন মারা যায়, সুবলকে নৌকা গড়াইয়া দিয়া যাইতে পারে নাই। সুবল মাথা তোলা হইয়া কিশোরের নৌকায় গিয়া উঠিল এবং তার সঙ্গে জাল বাহিয়া চলিল। নিজের নাও জাল করার কথা আর তার মনেই আসিল না। কিশোর বয়সে তার মাত্র ৩ বছরের বড়। আর শৈশব বন্ধু তারা, তাদের মধ্যে ভাব ছিল গলায় গলায়। শৈশবে দুজনে বর্ষাকালে সাপে ভরা বটের ঝুড়িতে বসিয়া খোপের মধ্যে দিয়া বড়শি ফেলিত। শিং মাছের জাল বুনিয়া আধার রাত্রে বুক জল ভরা পাট খেতের আল ধরিয়া অনেক দূরে গিয়া পাতিয়া আসিত। রাত থাকিতে উঠিয়া শিং মাছ, কই মাছ গাথা জাল তুলিয়া আনিত। এইসব জালে অনেক সময় সাপ গাধা পড়ে, কিন্তু মালর ছেলেদের তাতে ভয় পায় না। অনেক মালর ছেলে এভাবে মারা পড়ে দেখিয়াও ভয় পায় না, কেননা অনেকে মরিয়া গিয়াও তারা অনেকে বাঁচিয়া থাকে। একদিন দুইজনের বাপ তাদের পাঠশালায় পাঠাইল। প্রথম দিন তারা চুপচাপ কাটাইল। পরের দিন ভিন্ন পাড়ার ছেলেদের সঙ্গে মারামারি করিয়া শিক্ষকের মার খাইল। তার পরের দিন নিজেদের মধ্যে মারামারি করিয়া শিক্ষকের হাতে যে মার খাইল, তাহার মাত্রা সহনাতীত হইয়া বিবেচনা করিল দুজনেই একসঙ্গে বাহির হইয়া পড়িল। পাঠশালায় আর গেল না। গুরুজনের মার খাইল, তবু গেল না। বরং সেদিন কিশোর কলাগাছের খোল কাটিয়া চটি জুতার মতন পড়িল। সাথীকে ধমকাইয়া বলিল, হেই সুবল, দেখ আমি বৈকুণ্ঠ চক্রবর্তী, তুই আমারে ভক্তি দে।
শিক্ষকের কাকা বৈকুণ্ঠ চক্রবর্তী চটিপায় উঠানে রোদে বসিয়া তামাক টানিয়া আর পালেরা বণিকের পথ চলিতে তাহাকে পার ধরিয়া প্রণাম করিতে যাইত। কিশোর ইহা লক্ষ্য করিয়াছে। তারপর একদিন দুজনের ওপর তাগিদ আসিল, সুতা পাকাও জাল বোনো। তিতাস নদীর প্রশস্ত তীর, সেখানে এক দৌড়ের পথ লম্বা করিয়া সুতো মেলিত। বাঁশের চরখিতে কাঠি লাগাইয়া দুইজনে 1 2 3 বলিয়া এমন জোর পাক লাগাইত যে কাঠি ভাঙিয়া চরকি কাত হইয়া মাটিতে পড়িয়া যাইত। বর্ষার যে বটের ঝুড়িতে বসি ফেলিত, 2 দিনে তারই তলা ছিল গরমে দুপুরে কাটাইবার উত্তম স্থান। জাল লইয়া দুজনে সেখানে গিয়া বসিত। জাল পায়ের বুড়ো আঙুলে ঠেকাইয়া দুজনে সমান গতিতে তকলি চালাইত। তাতে জালে অনেক বাজে গিট পড়িত সত্য, কিন্তু বোনা খুব আগাইত। তারপর একসময় কিছুদিন আগে পিছে দুজনারই নাও জালে হাতেখড়ি হইল। অল্পদিনের মধ্যে পাকা জেলে বলিয়া পাড়ার মধ্যে তাদের নাম হইয়া গেল। মাছের জো ফুরাইয়া গিয়াছে। মালদের অফুরন্ত চাহিদা মিটাইতে গিয়া দিতে দিতে তিতাস ক্লান্ত হইয়া পড়িয়াছে। দুপুর পর্যন্ত জাল ফেলা জাল তোলা চলিল, কিন্তু একটি মাছও নৌকায় ফেলিতে পারিল না। কিশোর পায়ের তলা হইতে বাঁশের গুড়ি ছাড়িয়া দিয়া একটানে বাঁধ খুলিয়া ফেলিল। আচমকা আঘাতে ডহরে নিস্তরঙ্গ জল কাঁপিয়া উঠিল। তারি দিকে চাহিয়া কিশোর বলিল, জান বাঁচাইতে চাস উত্তরে চল শুবলা। একদিন কয়েকখানা নৌকা সাজিল উত্তরে যাইবে প্রবাসে। তাদের সঙ্গে কিশোরের নৌকাও সাজিল। তারা পুরনো ছই নতুন করিল, নৌকা ডাঙায় তুলিয়া গাব কালি মাখাইল। জালগুলিকে কড়া গাব খাওয়ার 3 দিন বিশ্রাম দিল। অতিরিক্ত কিছু বাঁশ আর দড়াদড়িও জোগাড় করিল। কিশোরের বাপ সঙ্গে গেলে বাড়িতে থাকিবার কেউ থাকে না। বুড়ো মানুষ বাড়িতে থাকিয়া সকাল সন্ধ্যা ঘাটে কিনিয়া বেচিয়া যা পাইবে সংসার চালাইবে। আরেকজন ভাগিদার দেখা দরকার। কিশোরের বাপ ভাবিয়া দেখিল, দুইজনেই বালক, কোনোদিন বড় নদী দিয়া বিদেশে যায় নাই, সেখানে গিয়া অনেক কথা বলিতে হইবে, বুদ্ধি বিবেচনা খরচ করিতে হইবে। ডাকাতে ধরিতে জাল ছিনাইয়া নিতে চাইবে, সামান্য জাল নিয়া কেবল গরিবকে মারা হইবে, আর কোনো লাভ হইবে না বলিয়া ডাকাতের মন ভিজাইতে হইবে। একজন বয়স্ক লোকের দরকার, জলের ওপর 6 মাস চড়িয়া বেড়াইতে হইবে। তিলকচাঁদ প্রবীণ জেলে, একটু বেশি বুড়ো, তা হোক, সঙ্গে দুজন জোয়ান মানুষই রহিল। রাব তামাক মাখিয়া গুলগুলিতে করিতে কিশোরের বাপ বলিল, তিলকচাঁদ জানে শুনে তারে নে। গাঁ এর নাম সুখদেবপুর, খলার নাম উজানিনগরের খলা, মোড়লের নাম বাসিরাম মোড়ল। একদিন উষাকালে 3 জনের নৌকায় উঠিল। বিদায় দিবার জন্য নদীর পাড়ে যারা গেল তাদের সংখ্যা সামান্য। একজন আধবুড়ি কিশোরের মা, আর একজন বাসন্তীর মা, আর তার মেয়ে বাসন্তী 11 বছরের কুমারী কন্যা। বুড়ো বলিল, এ মাইয়া মা জোকার দাও না। বুড়ির ঠোঁটের জোকার বাজে না। বাসন্তী ও তার মা জোকার দিল। 1.5 জনে উলুধ্বনি বলিয়া তাহা উষার বাতাসে কাঁপাইয়া মাত্র, কররাব তুলিল না। কিশোরের বাপ নদী তীরে যায় নাই, ঘরে বসিয়া ঘন ঘন কেবল তামাক টানিতেছিল। ছেলেকে বিদায় দিয়া ঘরে আসিয়া বুড়ি কাঁদিয়া উঠিল। 5 পীর বন্দরের ধ্বনি দিয়া প্রথমে লগি ঠেলা দিল তিলক। সুবল হালের বৈঠা ধরিল। তার জোর টানে নৌকা সাপের মতো হিসিস করিয়া ঢেউ তুলিয়া ঢেউ ভাঙিয়া চলিল। তিলকচাঁদ গুলাইয়া গিয়া দাঁড় ফেলিল, কিন্তু তার দ্বারে জোর বাঁধিতেছে না, শুধু পড়িতেছে আর উঠিতেছে। এই ছইয়ের ওপর একখানা হাত রাখিয়া কিশোর মাঝ নৌকায় দাঁড়াইয়াছিল, দেখিতেছিল তাদের মালোপাড়া ঘরবাড়ি, গাছপালাগুলি, খুঁটিতে বাঁধা নৌকাগুলি অতিক্রান্ত উষার স্বচ্ছ আলোকে কেমন অদৃশ্য হইয়া যাইতেছে। অদৃশ্য হইয়া যাইতেছে সারাটা গ্রাম আর গোচারণের মাঠ। অদৃশ্য হইতে কালীসীমানা ময়দান আর গরিবুল্লার বটগাছ 2টি। জলের উষ্ণতায় শীতের প্রভাতী হাওয়ায় কেমন মিষ্টি। গুলাইয়া দিকে আগাইয়া গিয়া কিশোর বলিল, যাও তিলক, তামক খাও গিয়া, দাঁড়টা দাও আমার হাতে। তিতাস যেখানে মেঘনাতে মিলিয়ে আছে সেইখানে গিয়া দুপুর হইল। কিশোর দ্বার তুলিয়া খানিক চাহিয়া দেখিল, অনুভব করিল মেঘনার বিশালতকে আর তার অল্প স্বল্পী কালো জলকে। এপারে শক্ত মাটিতে এক সময় ভাঙন হইয়া গিয়াছে, এখন আর ভাঙিতেছে না, কিন্তু ভাঙনের জয় পতাকা লইয়া দাঁড়াইয়া আছে পর্বতের মতো খাড়া পাড়াটা। ছোট ছোট ঢেউয়ের মিশ্রণ হইয়া রহিয়াছে বড় বড় মাটির ধস।
ওপারে অনেক দূরে যেখানে গড়ার সমারোহ দেখা যায় সাদা বালির ঢালা রূপালি বিছানা, ভাঙিয়াছে গাছে ছাওয়া জনপদ, গড়িয়াছে নিষ্ফলা ধুধু বালিচর। তিলককে ভাত চাপাইতে বলিয়া কিশোর গুলাইয়ে একটু জল দিয়া প্রণাম করিল, তারপর আবার দাঁড় ফেলিল। সন্ধ্যা হইল ভৈরবের ঘাটে আসিয়া। এইখানে কয়েক ঘর মালো থাকে, ঘাটে খুঁটি বাঁধা কয়েকটি নৌকা, পাশে বাঁশের ওপর ছড়াইয়া দেওয়া কয়েকটি জাল, এইখানে সেখানে মাটিতে কালো চারকোনা গর্তে গাবের দাগ, পাশে গাবের মঠ কি গামলা বেতের ঝুড়ি, দেখলেই চেনা যায় এখানে মালোরা থাকে। গ্রামের পাশে সূর্য ঢাকা পড়িলেও আকাশে একটু একটু বেলা আছে। নৌকা বাহিলে আরও একটা বাঘ ঘোরা যাইবে, কিন্তু সম্মুখে রাত কাটাইবার ভালো জায়গা তিলক স্মরণ করিতে না পারায় কিশোর বলিল, এই জায়গাতে রাইত থাইকা যাই রে শুবলা। এখানে হইলে বাড়িগুলি দেখা যায়। গ্রাম আগে বড় ছিল, মালদের অনেক জায়গা রেল কোম্পানি লইয়া গিয়াছে, বহুত্তর প্রয়োজনের পায় ক্ষুদ্র আয়োজনের প্রয়োজন অগ্রাহ্য হইয়া গিয়াছে। তবু গায়ের মালরা গরিব নয়, বড় নদীতে মাছ ধরে, রেলবাবুদের পাশে থাকে, গাড়িতে করিয়া মাছ চালান দেয়, তারা আছে, মন্দ না। কিশোর দাদা ভৈরবের মালরা কি কাণ্ড করে জানিনি। তারা জামা জুতো ভাড়া কইরা রেল কোম্পানির বাবুরা বাসার কাছ দিয়া বেড়ায়, আর বাবুরাও মালোপাড়ায় বইয়া এ তামুক টানে আর কয়, পোলাপান স্কুলে দাও, শিক্ষিত হোক শিক্ষিত হোক। তিলক খেপিয়া উঠিয়া পড়িল, শিক্ষিত হইলে সাধি সম্বন্ধ করব কি না? আর শুবলা তুই বুঝবি কি? তারা মুখের মিঠা দেখায়, চোখে রাখে মায়া লোকের ওপর। ব্যাপারটার মীমাংসা করিয়া দিল কিশোর, হাসিয়া বলিল, না তিলকচাঁদ না, চোখ রাখে বড় মাছের ওপর, যা শোনা যায় না তা। তা হইলে কি যাইনা নাগরবাসী এই গাঁও সম্বন্ধে ঠিক করত? কিশোর দাদা চল মাইয়ারে একবার দেখা যায়, বাড়ি চিনি না, কেবল নাম জানি, দোল গোবিন্দর বাড়ি। মেয়েরা দিনের শেষে জল ভরিতে আসিয়াছে, দলে দেখা গেল কয়েকটি কুমারী কন্যাকে। কিশোর চোখ টিপিয়া বলিল, গিয়া কি করবি, এর মধ্যে থাইকা দেখা রাখ। সারা রাত সুখে ঘুমাইয়া তারা উষার আলোকে নৌকা খুলিয়া দিল। ভৈরব খুব বড় বন্দর, জাহাজ নোঙর করে, নানা ব্যবসায়ের অসংখ্য নৌকা, কোন নৌকায় বেকার বসিয়া নাই, সব নৌকায় লোক কম চঞ্চল, নৌকার অন্ত নাই, কারবারেরও অন্ত নাই। লাভের বাণিজ্য সকলেই তৎপর, আপন করাগণ্ডা বুঝিয়া পাইবার জন্য সকলেই ব্যস্ত। যারা পাইয়াছে তারা আর অপেক্ষা করিতেছে না, আগে যারা অবেলায় পাইয়াছে তারা রাতটুকু কাটাইয়া কিশোরের নৌকা খোলার সময়ে নৌকা খুলিয়াছে। বেশিরভাগ গিয়াছে যেদিক হইতে আসিয়াছে সেই দিকে, কিশোরেরা যাইতেছে সামনের দিকে, বন্দরের এলাকা পর্যন্ত কর্মচাঞ্চল্য। এই সীমা অতিক্রম করতেই দেখা গেল সকল প্রাণস্পন্দন থামিয়া গিয়াছে, বন্দরে কলরব ধীরে ধীরে পশ্চাতে মিলাইয়া গেল। সম্মুখে বিরাট নদী, তার বিশালতা লইয়া চুপ করিয়া পড়িয়া আছি। শীতের নদী, উত্তরের হাওয়া সরিয়া গিয়াছে, দক্ষিণের বাতাস এখনো বাহির হয় নাই, নদীতে ঢেউ নাই, স্রোতের বেগও নাই, আছে কেবল শান্ত তৃপ্ত স্বচ্ছ অবাধ জলরাশি। এই অনন্তের ধ্যান ভাঙিয়া, এই প্রশান্তের মৌনতা বিঘ্নিত করিয়া কিশোরের নৌকা দুইখান দ্বার কেবল ওঠানামা করিতেছে। এতক্ষণ কুল ঘেঁষিয়া চলিতেছিল, ঢালা বালিরাশির বন্ধাকুল, লোকে বসতি নাই, গাছপালা নাই, ঘাট নাই, কোনখানে একটি নৌকা ঘাটিও নাই, এমনকি নিষ্করণ নিরালার কুল। রোদ চড়িলে শীত অন্তর্হিত হইল। সদূরের ইশারায় এই নির্জনতার মাঝেও কিশোর মনে যেন আনন্দের ঢেউ উঠিল। নদীর এই অবাধ উদার রূপ দেখিতে দেখিতে অনেক গানের সুর মনে ভাসিয়া উঠিল। অদূরে একটা নৌকা এদিক আসিতেছে, কিশোরের গলা ছাড়িয়া গান জড়িল, উত্তরের জমিনে রে সোনা বন্ধুর হাল চষে, নাঙলে বাজিয়া ওঠে খুয়া, দক্ষিণে মলয়ার বাই, চন্দনমুখ শুকাইয়া যায়, কার ঠাই পাইব পান গুয়া। নৌকা পাশ কাটাইবার সময় তারা কিশোরের গানের এই পথটি শুনিল। নদীর কিনারে দিয়া গেল বাঁশি বাজাইয়া, পড়ার বিপরীত মধু লাগে, কুখেনে পাইলা বড় লাম্পা, খেয়া ঘাটে নাই রে না, খেয়া নিরে খাইল লঙ্কার বাঘে। একজন মন্তব্য করিল, বুড়োদের দা টানিতে গিয়া জুয়ান বেটা খাওয়াইয়া রইয়াছে, আবার রস কেমন, পড়ার
বিপরীত মধুর লাগে, পীড়িতি মধুর লাগে। কিশোর আঘাত পাইয়া বলিল, যাও তিলকচাঁদ, তুমি গিয়া ঘুমাইয়া থাকো। তিলক নৌকার মালিকের আদেশ অগৌণ পালন করিল। আবার নির্জনতা, যতদূর দেখা যায় শুধু জল। গাড়ির ওপর মনের পুলক ঢালিয়া কিশোর বলিল, বারো গাঙন দিয়া ধরতে দেখি সুবলা, খালি বালু দেখিতে আর ভালো লাগে না। ধর কোনো কোনাকুনি ধর, পার পাইবি তো ওই পার দিয়া ধর, এই পারে কিছু নাই। কিন্তু ওপার তখনও চোখের আড়ালে, যার দৃষ্টির বাহিরে, তারই হাতছানি মায়ার তারা বিপদে পা দিল। কিশোরীর বুক একবার একটু কাঁপিয়াছিল। একটা গান মনে পড়িল, মাঝি ভাই তোর পারে পড়ি পার দেখিয়া ধর পারি। কিন্তু শেষের কথাগুলি সুন্দর পিছে মাঝি ডাক দিয়া কয়, নৌকা লাগাও প্রেমতলায়, হরিবোল তরি খুলে সাধের জোয়ার যায়। কিশোর নিজের মনকে প্রবোধ দিল। বৈঠার আওয়াজ বেসুরে হইয়া গিয়া দেখিল। সুবলকেও সাহস দিল, না সুবলা, ডরাস না। গাঙের ডর মাঝেই গাঙে না, গাঙের বিপদ পাড়ের কাছে। বার গাঙে মা গঙ্গা থাকে, বিপদে নাইয়ারে রক্ষা করে। তিলকচাঁদের ঘুম ভাঙিল। বাইরে আসিয়া দেখে বেলা নাই। নৌকার লক্ষ্যে সে তীরের দিকে, সে তীরে ভরসা নাই। পশ্চাতে ফেলিয়া আসিয়াছে যে তীর, তারও ভরসা নাই। শীতের বেলা ফুরাইয়া তো একেবারে শেষ হইয়া গেল। নদীর ওপরে যাও বা একটু আলো ছিল, তাও অদৃশ্য হইল। তার পাতারা কুলহারা হইয়া কেবল মেঘনার বুকে নিরুদ্দেশ হইল না, আধারের বুকেও আত্মসমর্পণ করিল। সুবল বৈঠা রাখিয়া ছাউয়ের ভেতর আসিয়া টিমটিমে একটা আলো তিলক জ্বালাইয়াছিল, সেটা রাগ করিয়া নিভাইয়া ফেলিল। তিলক তামাক টানিতেছিল, সেটা একটানে টানিয়া চলিল। শুধু কিশোর নিরাশ হইয়া রইল না। সুবলে পরিত্যক্ত হালখানা হাতে লইয়া জোরে কয়েকটা টান দিল। হঠাৎ নৌকাটা কিসের ওপর ঠেকিয়ে একেবারে নিশ্চল হইয়া গেল। আতঙ্কিত হইয়া তিলক বলিয়া উঠিল, আর আশা নাই সুবলা, কুমিরের দল নাও কান্ধে লইয়াছে, আমার মাথা হইয়াছে, নাও আটকাইছে চরে, বাহির হইয়া দেখো না। বাইর হয়ে দেখিল। তিলক বলিল, এখানে পাড়া দে। রাত পোহাইল। দেখা গেল এখানে নদীর বুকে একখানি চর জাগিয়াছে, তারই উপরে লোকে নানা জাতের ফসল বুনিয়াছে, চারাগুলিতে ফুল ধরেছে। মাছি কামেরা ইহাদের মধ্যে বাসা করিয়াছে। পাখুলিরাও খোঁজ পাইয়া সকালবেলাতে বসিয়া গিয়াছে মেলার মতো। ভোরের রোদে নৌকা খুলিয়া দুপুর নাগাদ অনেক পথ আগাইয়া তারা পুববার ধরিল। ঘাটে নৌকা বাঁধা, পাড়ে জাল টাঙানো, সেখানেও এক মালো পাড়ার। চিন্নি তিলক, এটা কি গাঁও? তিলক চিনিতে পারিল না। এখানেই নাও রাখো সুবলা, দুপুরের ভাত এখানে খাওয়া যায়। খাইবার লাইগা তারা তৈয়ের হইয়া রইয়াছে। ভাত খামু নিজে রান্ধা, পরের আশা করি নাকি। ঘাটে সারি সারি নৌকা বাঁধা, তারই একটার পাশে সুবল নৌকা ভিড়াইল। একজন নৌকায় বসিয়া ছেঁড়া জাল গড়িতেছিল। কৌতূহলী হইয়া আগন্তুক নৌকার দিকে তাকাইল। মালদের নৌকা দেখিলেই চেনা যায়। ভিড়িতে কোনো গ্রামের নৌকা কোথায় যাইবে জিজ্ঞেস করিল। তারাও জিজ্ঞেস করিয়া জানিল গ্রামের নাম নয়াকান্দা। 30-40 ঘর মালো থাকে, নয়া বসতি করিয়াছে। আগে ছিল পশ্চিম পাড়ায় এক শিক্ষিত লোকের গ্রাম। নদীর পাড়ে যেখানে তারা নৌকা বাঁধিত, জাল ছাড়াইত, জমিদার সে জমি তাদের নিকট হইতে জোর করিয়া ছিনাইয়া অন্য জাতের কাছে বন্দোবস্ত দিয়াছে। তাই তারা সেই অবিচারে গ্রাম ছাড়িয়া এখানে আসিয়া নতুন বাড়ি বাঁধিয়াছে। এখানে জমিদার নাই, বেশ শান্তিতে আছে। হাটবাজার দূরে, কিন্তু ঘাটে নৌকা আছে, দেহে ক্ষমতা আছে, তারা দূরকে সহজেই নিকট করিতে পারে। কিশোর মুগ্ধ হইয়া শুনিতে শুনিতে তাহার হুক্কা তার দিকে বাড়াইয়া দিল। আমার হুক্কাও আইতাছে, দাও আগে তোমারটাই খাই। এই সময় একটি ছোট দিগম্বরী হৃষ্টপুষ্ট মেয়ে আসিতেছে দেখা গেল। বাড়ি থেকে হুক্কা লইয়া আসিতেছে। শরীরের দুলানির সঙ্গে সঙ্গে হুক্কাটা ডাইনে বাইনে দুলিতেছে। নৌকার কাছে আসিয়া ডাকিল, বাবু আমারে তোলো। মেয়ের হাত হইতে হুক্কা লইয়া কিশোরের দিকে বাড়াইয়া লোকটি বলিল, আমি খাই তোমার হুক্কা, তুমি খাও আমার ঝিয়ের হুক্কা, আমার ঝি। মেয়ের দিকে চাহিয়া বলিল, কি গো মা, জামাই দেখছো নি? বিয়া দিয়া দেই। কার ঠাই? এই বুড়োর ঠাই। না বুড়োর ঠাই না, আমার জামাই হইবে। এ যুবনা জামাইয়ের মতো সুন্দর, মাই কইছে। তা হইলে এই জামাইটাই ঠাই দেই।
কন্যাকর্তা সুবলের দিকে হাতের তকলি বাড়ায়। সুবল কিশোরের দিকে চাইয়া মুচকিয়া হাসিল। নাও লইয়া আইছ, নিয়া যাইবা বুঝি? সুবল বলল, লইয়া যামু অনেক দূরে, এই দেশের কাওয়ার মুখেও দেখতে পারবা না। মেয়ের চিন্তিত মুখে দেখে বাবা দয়া হইল। না না, আমার মায়েরা যাইতে দিমু না, জামাই আমার ঘর জামাই রাখমু। বাড়ি যাইবার সময় লোকটি কিশোরকে বলিয়া গেল, শোনো মালর পুত, তোমার পাক আমার বাড়িতে হইব। আমার ঝি তোমার নিমন্ত্রণ করলো, কি কও? না না, আমরা নাওয়ে রাঁধমু, তুমি খাও গিয়া, রাইতের জালে যাও বুঝি। এইখানে রাইতের জাল বাউন লাগে না, বেহানে কটা বিকালে কটা খেয়ে দিলেই হয়। অদৈন্য মাছ, কত মাছ ধরবার তুমি? লোকটি মেয়েকে স্নান করাইল, নিজে স্নান করিল, গামছা পরিয়া কাপড় নিংড়াইয়া কাঁধের উপর রাখিল। তারপর মেয়েকে কোলে তুলিয়া গ্রামপথে পা বাড়াইল। কিশোরের চোখে ভাসিয়া উঠিল সুন্দর একটি পরিবারের ছবি। যে পরিবার একটি নারী আছে, একটি নন্দিনী আছে, তার পুরুষকে সারা রাত নদীতে পড়িয়া থাকিতে হয় না। তার মনে একটা ও দাসত্বের সুর খেলিয়া গেল। নির্লিপ্ত কণ্ঠে বলিল, কইরে শুবলা, কি করবি কর, নাও ভাসাইয়া দিমু? কিছুই করিতে হইল না। গলায় মালা, কপালে তিলক, একজনকে পল্লীপথে বাহির হয়ে আসিতে দেখা গেল। তার মুখময় হাসি। কোন ভূমিকা না করিয়া বলিল, দেখো মালর পুত, দোহাই তোমার বাপের, আমার ঘাটে যখন নাও লাগাইছ, সেবা না কইরা যাইতে পারবা না। সবল তার কথা বলার ভঙ্গি, প্রত্যেকটা কথা আত্মপ্রত্যয়ের সুদৃঢ়। কিশোরের মৃদু প্রতিবাদে তৃণের মতো উড়িয়া গেল। খাইতে বসিলে সেই নন্দিনী গর্বিত পাত্রবেশী লোকটি বলিল, এই তখনই আমি মনে করিলাম, আমার হাতে ছাড়া পাইলে সাধুর হাতে ছাড়ার নাই, তাই ঘাটে কিছু না কইয়া জানাইয়া দিলাম সাধুরে। খাওয়ার পর সাধু ধরিল, আজ রাতটুকু থাকিয়া যাও, একটু আনন্দ করিবার বাসনা হইয়াছে। তিলক বলিল, আমারও তো বাবা গান জানো না? কোন জায়গাতে বিরাজ করো তোমরা? গ্রামের নাম গোকনঘাট। আমি সেই কথা কই নাই, আমি কই তোমার বিরাজ করো বৃন্দাবনে না কৈলাসে, তোমার কৃষ্ণমন্ত্রী না শিবমন্ত্রী। তিলকের সে কোন যৌবনকালে করণ হইয়াছিল, গুরু তার কানে কৃষ্ণমন্ত্রই দিয়াছে। যদিও সে দীক্ষা অনুযায়ী কোনো কাজই আজ পর্যন্ত করিয়া উঠিতে পারিল না, তবু গুরুর 3 অক্ষরের মূল্যমন্ত্র ভোলে নাই। সাধুর প্রসন্নে সে একটু ইতস্তত না করিয়া বলিল, আমার বাবা কৃষ্ণমন্ত্রী, এই দেখো গুরু মিলাইয়াছে। আনন্দ করার গানে তো জানা অজানার কথা ওঠে না বাবা, কেবল নামের রূপ মাধুরী পান করতে হয়। 16 নাম 32 অক্ষরের মাঝে প্রভু আমার বন্ধন দশায় আছে। শাস্ত্রে কয়, বৃন্দাবনে অপ্রাকৃত মদনমোহন বিবর্ত বিলাসের কথা, সে হয়তো নিত্য বৃন্দাবনের কথা। তিনি লীলা বৃন্দাবনে আইসা সুবলাদি সখা আর লতিতাদি সখীসহ আদ্যশক্তি শ্রীমতী রাধিকারে লইয়া লীলা কইরা গেছেন। সেই লীলা বৃন্দাবনের অখন আর তারা নাই, আছেন নিত্য বৃন্দাবনে। সেই নিত্য বৃন্দাবন আছে সে দেহরই মধ্যে, তবেই দেখো তানারা এই দেহের মধ্যে বিরাজ করে। তারপর নদিয়া নগরে প্রভু গৌরাঙ্গ অবতারের কথাখানা ভাবনা কেনে? পদকর্তা কইছে, আছে মানুষ গোসয়, আছে মানুষ গৌরচন্দ্রের ঘরে, নিগুড় বৃন্দাবনে গোসই আছে মানুষ। এক মানুষ বৈকুণ্ঠবাসী, আর এক মানুষ কালশশী, আরেক মানুষ গসই দেহের মাঝরে রসের কেলি করে। নিগুড় বৃন্দাবনে গসই আছে মানুষ। কথাগুলির অর্থ তিলক কিছু কিছু বুঝিল। কিশোর ও সুবল মুগ্ধ আনুগত্যে দৃষ্টি দিয়া বক্তার কথাগুলি উত্তম রূপে শুনিল, লইয়া মনে মনে বলিল, এইসব তত্ত্বকথা অত্যন্ত শক্ত জিনিস, যে বোঝে সেই স্বর্গে যায়, আমি তুমি পাপী মানুষ, আমরা কি বুঝিব? অনেক রাত পর্যন্ত গান হইল। সাধু নিজে গাহিল, পাড়ার আরো 2-4 জন গাহিল। তিলকও তাহার জানা উত্থান মাটি ঠন পিড়া নিল সোতে, গঙ্গা মইল জল তেরা সে ব্রহ্মা মইল শীতে, গানটি গাহিল। সাধুর নিবদ্ধতা শিষ্য কিশোর আর সুবল দুজনে তাহাদের গায়ে সাধুর বৈঠকে শোনে। 2-3টি গান গাহিয়া সাধুর চোখে জল আনিল।
তাহাদের গান শুনিয়া সাধু মুগ্ধ হইল, ততোধিক মুগ্ধ হইল তাদের সরল সাহচর্যে। মনে মনে বলিল, বৃন্দাবনের চিরকিশোর তোমার কৃষ্ণ তোমাদের গোলকের আনন্দ দান করুক। আমাকে যেমন তোমরা আনন্দ দিলে, তোমরাও তেমনি আনন্দময় হও। পরদিন তারা এখান থেকে নৌকা খুলিল। ছপ ছপ ছলাৎ শব্দ করিয়া নৌকা দুই তরুণের দ্বারের টানে ঢেউ ভাঙিয়া আগাইয়া চলিল। তীরে দাঁড়াইয়া সাধু নৌকা যত দূরে যাইতেছে তার দুই চোখ জলে ভরিয়া উঠিতেছে। তার কেউ নেই, সকলের মধ্যে থাকিয়াও সে একা। তারা আনন্দ করিতে জানে না, আনন্দ দিতে জানে না। যারা আনন্দ দিতে পারিল তাকে একটানা দৈনন্দিন তার মধ্যে ফেলিয়া তারা ওই দূরে সরিয়া যাইতেছে। অকুল মেঘনার অবাধ জলরাশির উদার শুভ্র বুকের ওপর একটি কালো দাগের মধ্যে ছোট হইতে হইতে তারা এক সময় মিলাইয়া গেল। সাধুর বুকে ছাপাইয়া বাহির হয়ে একটি দীর্ঘ নিঃশ্বাস। তারা দিয়া গেল অনেক কিছু, কিন্তু নিয়া গেল তার চাইতেও অধিক। এইখানে পাটটা ধনুকের মতো বাকিয়া গিয়াছে, বাঁকা অংশ জুড়িয়া স্রোতের আবত এত জোরে পাক খাইয়া চলিতেছে যে তীরে লাগিয়া অমন শক্ত মাটিকেও যেন করাত কাটা করিতেছে। ছিন্নমূল তাল গাছের মতো ভাঙিয়া ভাঙিয়া পড়িতেছে এক একটা অতিকায় মাটির ধসে। ভাঙনের এই সমারোহে পড়িয়া পাড়টা খাড়া উঁচু হইয়া উঠিয়াছে। দেখিলে ভয় হয়, ইহার নিকট দিয়া নৌকা চালাইতে বিপদের আশঙ্কা আছে। যদি একটি ধসে ভাঙিয়া নৌকার উপরে পড়ে, যা স্রোত আগুনের বড় কঠিন, তবু আগাইতে হইবে। সকাল হইতে নৌকা বাহিয়া সুবল দুপুরে খাওয়া ঘুমাইয়া পড়িয়েছে। একটানা রাত্রের জালে যাওয়া এমনি অভ্যাস। জালে না গেলেও রাতে চোখে ঘুম আসে না, দুপুরে চোখে ঘুম আসে, ঘুমাইতে হয়। তিলক সে আজ দুপুরের আগেই সরিয়াছে। হুক্কা হাতে শুইয়াছিল, হাতের হুক্কা হাতেই ছিল দেখিয়া মনে হইতেছিল যেন চাহিয়াই আছে, চোখ খোলা, অথচ এরই মধ্যে ঘুমাইয়া নিয়াছে। এখন গুলইয়ে বসিয়া ঝপাঝপ দাঁড় ফেলিতে ফেলিতে জলের দিকে চাহিয়া বলিল, এইবার যা মাছ পড়ব কিশোর, জলের রূপখানা চাহিয়া দেখো। মেঘনার বিশালতা এখানে অনেক কমিয়া গিয়াছে। ভাটিতে থাকিতে এপার হইতে ওপারে একটা রেখার মতো দেখা যাইত। এখানে উজানে আসিয়া এপারে থাইকা ওপারের ঘরগুলি পর্যন্ত সুস্পষ্ট দেখা যাইতেছে। বিকালে ঘুম ভাঙিয়া উঠিয়া সুবল অবাক হইল। তিলক, ইটা কোন গাং আবার? যে গাং দিয়ে আসা হয়েছে? এখানে মেঘনা এত ছোট? যত উজানে যাইবা ততই ছোট। আর কত উজানে যাইতে হইবে? উজানগরীর খলা আর কত দূর? সুখদেবপুরের বাসিরাম মোড়লের বাড়ি আর কত দূর? আবার ঘুমাইয়া থাকো, একেবারে তার ঘাটে নাও ভিড়াইয়া ডাক দিমু হুক্কা হাতে লইয়া। যাও, আর ঠিসারা কইরো না। দূরে একখানা ছায়াচ্ছন্ন পল্লী, গাছপাতা সবুজ, তাকে পাশে রাখিয়া যেন আকস্মাৎ নদীর টানা ধনুকের মতো বাকিয়া সোজা পশ্চিম দিকে অদৃশ্য হইয়াছে। পশ্চিম পাড়ের আড়ালে পাড়ার এখানে হইতে তাকে আর দেখা যাইতেছে না। বাঁকানো ঢালা পাড় পর্যন্ত রৌদ্রে তার বালিরাশি চিকচিক করিতেছে। সেই বালি ঢালা পাড়ের ওপরে এক স্থানে 10-12খানি বড় বড় খড়ের ঘর। গাছপালা একটিও নাই, কোনোখানে সবুজের চিহ্ন মাত্র নাই, কেবল বালি আর কয়েকখানি ঘর। মরুর বালুকায় পান্থ নিবাসের মতো। ব্যতিক্রম কেবল সচল অগোচরের মতো এলাইয়া পড়া নদীটি। আলোয় একটু স্পষ্ট হইয়া উঠিলে তিলক তার বৃদ্ধ চক্ষু দুইটি প্রতি অসীম করুণায় কিঞ্চিত আবেগের সঙ্গে বলিল, ওই দেখা যায় সুখদেবপুর আর ওই উজানিনগরের খলা। কিশোরী আর কোনো কথা বলে না। যেখানটায় পড়ে নদী আর দেখা যাইতেছে না, সেই দিকে চাহিয়া রহিল। বাসিরাম মোড়লের ঘাটে যখন নৌকা ভিড়িল তখন সন্ধ্যা হইয়া গিয়াছে। মোড়ল খুব প্রতাপশালী লোক। এখানে নদীর 5 মাইল তার শাসনে। এখানে মাছ ধরিতে হইলে তার সঙ্গে বন্দোবস্ত করিতে হয়। পরদিন সকালে মোড়লের বাড়ি হইতে নিমন্ত্রণ আসিল। দুপুরে তার বাড়িতে সেবা করিতে হইবে। দুপুরে স্নান করিয়া 3 জন সেখানে উপস্থিত হইল। মোড়লের বাড়িতে 4 ভিটেতে 4টি ঘরের ঘর, সংস্কারা ভাবে জীর্ণ। তারই একটা বারান্দায় বসিয়া সে এক বাক্স রূপোর টাকা গুনিতেছে। তার শরীর পাথরের মতো নিরেট, অসুরের মতো শক্ত, রং কালো। বয়স 50-এর ওপর, কিন্তু মাংসে চামড়ায় বার্ধক্য ধরে নাই। কণ্ঠার 2 পাশে মোটা হাড়ে অজস্র দৈহিক বলের পরিচয়। কিশোরের
মনে মনে বলিল, তোমার মতো মনীষীর 25টা তোমার চরণে দণ্ডবত। মোড়ল তখন নতুন জেলেদিগকে অভ্যর্থনা করিয়া বসাইল। নাম তো জানলাম কিশোর, পিতার নাম জানলাম না। পিতার নাম রামকেশব। চিনতে পারছি। তোমার ভাই? ছোট এক ভাইয়া ছিল, মারা গেছে। এখন আমি একলা। পুত্র সন্তান নেই? আমার পুত্র সন্তান আমি। বুঝলাম। বিয়া করছো কই? কিশোর চুপ করিয়া রহিল। কথা বলিল সুবল, একেবারে দেশে গিয়া করিব। সম্বন্ধ নিজের গ্রামেই ঠিক হইয়া আছে। রান্না যা কিছু হইয়াছে সবই বড় মাছের। কিশোরের ছোট মাছে এর জেলে। বড় মাছ একটা মুখে পড়ে না। কেন নেই? এইসব মাছ তারা ধরিতে পারে না। কোনোদিন কোনো বড় মাছ পথ ভুলিয়া তাদের জালে আসিয়া পড়িলেও পয়সার জন্য বেচিয়া ফেলিতে হয়। মোড়ল খায় যেমন বেশি, খাওয়ার ওপর তার মনোযোগও তেমনি অখণ্ড। খাওয়ার ফাঁকে একবার তার অতিথিদের কথা মনে পড়িল। জাল্লা ভাই যা খাইবা কেবল হাতের জোরে। কিশোরের কোনো উত্তর দিতে পারিল না, কারণ আয়োজনের এত প্রাচুর্যের মধ্যে পড়িয়া তার খুব লজ্জা করিতে লাগিল। রুই মাছের মাথার খানিকটা চিবাইতে চিবাইতে উত্তর দিল তিলক, কি যে তুমি কও মোড়ল। কিশোরের একটা কিছু বলা দরকার। নৌকার মহাজন সে, কিন্তু এইসব উচ্চচাতুর্যপূর্ণ ভাষায় দিতে হয়। সে ভাষা কিশোরের জানা নাই। সরল মানুষ সে, তার কথাও সরল। আমার দেশে অত বড় মাছ পাওয়া যায় না। বড় মাছ অত বেশি আমরা খুব কম খাই। পরের পর্ব খুব তাড়াতাড়ি আসবে।